সাদুল স্যার, সাদুল স্যার ভালো আছেন নি? স্যার আজকে কিন্তু অনেক মজার মজার আলোচনা। স্যার আপনি কি পড়াইবেন? আজকে টপিকটা থেকে বিগত 10 বছরে প্রশ্ন আসছে 128টা। আমি বলছিলাম যে আজকে 4 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে। একজন স্টুডেন্ট বলছে 4 মার্ক স্যার বেশি হয়ে যায় না। সো বিগত 10 বছরে এখান থেকে নিবন্ধন পরীক্ষায় 128টা প্রশ্ন আসছে। 10 দিয়ে মানে 128কে 10 দিয়ে একটু ভাগ দিলে কয়টা হয় স্যার একটু দেখেন। চিন্তা করা যায় মানে প্রতি আপনি বছর math ও পারেন? অ্যারাউন্ড 8-9টা করে প্রশ্ন আসে। তাহলে এরকম একটা জমজমাট টপিকের উপর স্যার এই যে ফ্রি ক্লাস গিফট দিতেছে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 3টা নিবন্ধনের জন্য। একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আর হচ্ছে ট্রান্সফরমেশন স্যার, সেন্টেন্স। শুধুই কি নিবন্ধন? এটা না। নিবন্ধন সহ অন্যান্য BCS বিসিএস প্রাইমারি নিবন্ধন নন ক্যাডার যত পরীক্ষা আছে, এমন কোনো নন ক্যাডার পরীক্ষা নাই আমার মনে হয় যেখানে কমপ্লিট সেন্টেন্স থেকে প্রশ্ন আসে না। এমন কোনো নন ক্যাডার পরীক্ষা ইভেন যারা এসএসসি অথবা ইন্টার কি বলে এটাকে মানে ক্লাস 10, 9, 10 অথবা ইন্টারে পড়ে তাদের জন্য 5 মার্ক আসে আর কি এখান থেকে। 5 মার্ক বরাদ্দ কমপ্লিট সেন্টেন্স নামে। চিন্তা করা যায় এত বড় একটা হিটিং টপিক আজকে স্যার পড়াই দিবেন। তা হিট করে সবাই একটু শেয়ার করেন। আর আচ্ছা, যাই হোক, স্যার আমাদের আমাদের সামনে বোনেরা আসছে। দেখেন আজকে কিন্তু স্যার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করে একবারে কমপ্লিট করে দিবেন। আমরা মানে শুধু সবকিছু মেসিং complete কিন্তু করে কালো দিবেন। কালো মেসিং কিন্তু। ও কালো কালো ম্যাচিং হ্যাঁ। স্যার। সাদুল স্যার মিলে তো, নাই। যাই হোক, আরেকটা মজার ব্যাপার হচ্ছে কলিজার ভাই বোনেরা, আজকে কিন্তু আমি একটু আবদার করতেই পারি বাংলা ভাইয়ের কাছ থেকে আমরা বাংলা শিখবো আজকে। আপনারা কমেন্ট করবেন যে টপিকের সবচেয়ে বেশি সমস্যা ওই টপিকটা আজকে উনি পড়াবেন। মানে বিপদে কিন্তু ভালাই দিছে। এটা অতিরিক্ত একটা আবদার। বিপদে কারণ ভালাই দিছে। আমি যদি আমরা- না পারি ভাই পড়াইতে তাহলে তো বিপদ। না, পড়াইতেই হবে স্যার, কারণ আমার কলেজের ভাই বোনেরা অপেক্ষায় আছেন, সো তাদেরকে অবশ্যই পড়াইতে আচ্ছা হবে। সবাই একটু কমেন্টে জানান যে বাংলার কোন জায়গাটা থেকে আপনাদের একটু বেশি সমস্যা হয় স্যার ওটাই পড়া দিবেন। ওটাই পড়াই দিবেন। ও স্যার, এই মনে পড়ে কি? খুলনায় যে আজকে আমরা স্মার্ট বোর্ড পাঠাই দিছি, হ্যাঁ, ওরে শোনেন, বাবা, এর চেয়ে বড় খুলনায়- ভোট। এর থেকে বড় বোর্ড খুলনায় পাঠানো হয়েছে। তার মানে এখন আমরা বাংলাদেশের যে প্রান্তেই থাকি আমাদের কিন্তু Class miss হবে না ক্লাস ইনশাআল্লাহ। ওই স্মার্ট বোর্ডেই হবে, বুঝতে পারছেন? সো খুলনায় আমাদের স্মার্ট বোর্ড চলে গেছে আলহামদুলিল্লাহ, এবং খুলনায় যারা অফলাইনে ক্লাস করবে তারাও আবার স্মার্ট বোর্ডে ক্লাস করতে পারবে। এবং খুলনার আমরা যে উদ্বোধন করব এটা হচ্ছে 9 তারিখে করব। 9 তারিখে স্যার কয়টায়? সকাল 11টায় সকাল 11টায় বিএল খুলনা কলেজের সামনে। দৌলতপুর শাখায়, আর হচ্ছে হ্যাঁ। খুলনা ইউনিভার্সিটির সামনে যেটা এটা হচ্ছে 10 তারিখ 10 তারিখ বিকাল বিকাল 4টায়। 4টায়। সো পরপর 2 দিন আমরা সেমিনারের আয়োজন করছি এবং 2 জায়গায় স্মার্ট বোর্ড দিয়ে আমরা সেমিনারগুলো নিব ইনশাআল্লাহ। সো কলেজের ভাই বোনেরা দেখেন, আপনাদের জন্য আমরা যে পরিমাণ ত্যাগ স্বীকার করি বা যে পরিমাণ ইফোর্ট দেই, এই ইফোর্ট গুলো আসলে কি বলবো, বলার মতো না। সো যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা যতদিন থাকবে আমরা আপনাদের জন্য করে যাব, বা আমরা অনবরত আপনাদের জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আর খুব শীঘ্রই আপনারা হচ্ছে আমাদের সিরিজ পাবেন। এক কথায় যে যে টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন কমন আসে, বারবার কোশ্চেন কমন আসে, এরকম আমরা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও আপলোড করা শুরু করবো ভাই ইনশাআল্লাহ। খুলনা ওই বোর্ডটা কিন্তু আমি আগে আর পাচ্ছি ভাই। ও স্যার, সাদু এই স্যার বলছে recently সে নেবে, স্যার- আমি কিন্তু আগে নেব ভাই। আচ্ছা আপনি আগে লয়েন। আর স্যার অনেকের একটা আবদার আছে, সেটা হচ্ছে আমাদের জব মেডিসিন যে ইউটিউব চ্যানেল, আচ্ছা এটাতে কিন্তু আমরা ভিডিও আপলোড করি না। সো সবার আবদারে এখন এখন থেকে থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করব। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, জব মেডিসিন দিয়ে সার্চ করবেন, যে ইউটিউব চ্যানেলটা পাবেন এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে আমরা ছোট ভিডিও, ছোট ছোট কন্টেন্ট গুলো সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। স্যার, সাইদুল স্যার, জি। যারা এখনো শেয়ার করে নাই তাদেরকে আমি কি বলবো বলেন তো? আচ্ছা Share সবাই করে একটু নাকি? শেয়ার করে ডান লিখি প্রিয় ভাই বোন আমার, কারণ আমরা আজকে আমি আবার বলছি আজকে বাংলা গিফট হিসেবে পড়ানো হবে, এবং আজকে ইংরেজির যে টপিকটা পড়ানো হবে এটা এসএসসি তেও আছে 5 মার্ক, ইন্টারও আছে 5 মার্ক, ইভেন নিবন্ধন বিসিএস প্রাইমারি থেকে শুরু করে নন ক্যাডার পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার একজন কিন্তু একটা কমেন্ট করছে, দেখেন, আসসালামু আলাইকুম স্যার, সামনে ইনকোর্স পরীক্ষা কিন্তু আপনাদের ক্লাসের লোভ ত্যাগ করতে পারিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শেয়ার ডান আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, কারণ তার ইনকোর্স পরীক্ষার পড়াশোনা না করে সে আমাদের ক্লাস করতেছে। তার মানে এটাই আসলে ভালোবাসা। এই যে ক্লাস শুধু নিলেই হয় না, পড়াইলেই হয় না, পড়ানোর মধ্যে যে একটা মজা বা আনন্দ আছে এটা জব মেডিসিনই একমাত্র প্রমাণ করে। আর এই প্রমাণের কারণেই কিন্তু আপনারা দেখেন আপনাদের নিজের পরীক্ষা রেখেও আপনারা আমাদের ক্লাস করতেছেন। এটাই আসলে জব মেডিসিনের প্রতি অফুরন্ত ভালোবাসা। এর থেকে বেশি অন্য কিছু আমার মনে হয় না যে হতে পারে। মাশাআল্লাহ, এটা আমার খুবই ভালো লাগলো কমেন্টটা, কারণ খুবই এক্সক্লুসিভ একটা কমেন্ট ছিল। আমাদের অনুপ্রেরণা দেয়, এই জিনিসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এবং অনেক ভালো সাপোর্ট দেওয়ার শক্তি যোগান দেয় আলহামদুলিল্লাহ। সো যাই হোক, নাসির স্যারের রূপের রহস্য কি? এই, তুমি বানাইছো কমেন্ট। না আমি বানাই নাই তো, আদিবা আপু আমাদের কমেন্ট ওর করেছে। বানান ভুল। ওর ভিতরে বানান ভুল আছে। কয় দীর্ঘের হবে রসিকা দিছে। নাসির স্যারকে দেখলে মনে হয় যেন বয়স বাড়ে নাই এখনো। এইটা সাদুল স্যার যে কমেন্টটা করবে এটা সবাই জানে, যেটা উল্টো পাল্টা আচ্ছা, কমেন্ট। একজন বলছে ম্যারাথন ব্যাচের ক্লাস একদিন পর একদিন দিলে ভালো হয়।
ওদের সাহস আচ্ছা, বেড়ে আমরা গেছে। চেষ্টা করবো, যেহেতু আপনাদের পরীক্ষা পিছিয়ে গেছে, আমরা আপনাদের যেটা ভালো হয় সেটাই করবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। এই জন্যই জব মেডিসিনকে ভালোবাসি। যাই হোক, জব মেডিসিনকে ভালোবাসবেন আপনারা, আর আপনাদের ভালোবাসা যতদিন থাকবে জব মেডিসিনও ততদিন টিকে থাকবে। আর আমরা বিশ্বাস করি জব মেডিসিন আজীবন টিকে থাকবে এবং আজীবন মানবতা ফেরিওয়ালা হিসেবে টিকে থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকে বলে রাখি, জব মেডিসিনের যখন অনেক ভালো একটা ইমেজ হয়ে যাবে বা বড় একটা জায়গায় চলে যাবে, এই জব মেডিসিনের ফাউন্ডেশন তৈরি হবে। জব মেডিসিনের ফাউন্ডেশন থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধাশ্রম তৈরি হবে। জব মেডিসিনের ফাউন্ডেশন থেকে বিভিন্ন ধরনের পথ শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠান আমরা করার চিন্তা ভাবনা আছে। আমাদের চিন্তা ভাবনাগুলো হচ্ছে নিজে কোটিপতি হয়ে বড় বড় গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো না। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে সবাই মিলে ভালো থাকা, সবাইকে নিয়ে ভালো থাকা। আমাদের চিন্তা ভাবনাগুলো একটু ব্রড মাইন্ডার, সো এরকম না লেম মানের চিন্তা ভাবনা। আমার কথা হচ্ছে আমরা সবাই মিলে ভালো থাকবো ইনশাআল্লাহ। আর সবাই মিলে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো থাকা। এবং এই যে আপনাদেরকে আমরা যে কমিটমেন্ট গুলো দিই, এগুলো পালন করি, বা আমরা এই যে মাত্র কি বলবো, প্রাইমারির কোর্স মাত্র 1400 টাকায়, তারপরে হচ্ছে নিবন্ধনের 10 থেকে 20তম গ্রেডের প্রিলির সাথে লিখিত কোর্স দিয়ে দিছি মাত্র কত স্যার, কত টাকায়? 1600 টাকায়। চিন্তা করছেন? এই কোর্স, এই ব্যাচটা কিন্তু এখনো রান হয়নি, আমরা কালকে পরশুদিন আমরা রান করে দিব। সো এখনো যারা ভর্তি হননি, ভর্তি হতে পারেন। সো আমাদের এই কোর্সগুলো দেখেন, এত কম টাকায় দেওয়ার পিছনে রিজন কি? আবার এই টাকার মধ্যে আপনি 4-4টা সাবজেক্টের হাইলাইটস পাবেন। ব্যাপারটা কি মানে আনবিলিভেবল না? বলেন, মানে অবিশ্বাসযোগ্য না? সো ব্যাপারটা এরকমই আর কি, বুঝতে পারছেন? আর জব মেডিসিনের শাখা বাংলাদেশের সব প্রান্তে চলে যাবে ইনশাআল্লাহ। এবং সব প্রান্তে চলে যাবে, সব প্রান্তে জব মেডিসিনের ফাউন্ডেশন থাকবে। এক একটা ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করব জব মেডিসিনের বিভিন্ন জায়গায়, জব মেডিসিনের নামেই হচ্ছে থাকবে আপনার পথ শিশুদের জন্য স্কুল পরিচালনা করার সংস্থা থাকবে। সেখানে আমরা পথ শিশুদেরকে পড়ানোর চিন্তা ভাবনা করব। তারপরে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম, যে কুলাঙ্গার শিক্ষিত কুলাঙ্গার সন্তানরা তাদের বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধ বয়সে হচ্ছে ফালায় দেয়, এদেরকে আমরা লালন পালন করার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সো সামনের চিন্তা ভাবনাগুলো আমাদের অনেক বড় বড়। সো দোয়া করবেন, আপনাদের ভালোবাসা থাকলে জব মেডিসিন একদিন অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের ভালোবাসা তো সবসময় আছেই। সো কলেজের ভাই বোনেরা দেখেন, সো এই প্রতিষ্ঠানটা আপনার একটা প্রতিষ্ঠান ভাবতে পারেন, কারণ এই প্রতিষ্ঠান যেহেতু মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করবে। সো আমি রিকোয়েস্ট করব, যারা ক্লাস করতেছেন, উপকার পাচ্ছেন, তারা একটু কাইন্ডলি একটা করে হলেও শেয়ার করেন। আমি 2টা করে শেয়ার করতে বলতেছি না, 2টা করে শেয়ার করলে এতক্ষণে আমাদের 1600 শেয়ার হয়ে যাইতো, কিন্তু আপনারা অ্যাটলিস্ট একটা করে তো শেয়ার করতে পারেন। সো সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, একটা করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর বাংলার কে কোন টপিক আজকে সবচেয়ে বেশি সমস্যা ফিল করেন, স্যারকে বলেন। স্যার আজকে ওই টপিকের উপর একটু মজা দিবেন এবং ক্লাস নেবেন। আর আজকে পুরো কমপ্লিটিং সেন্টেন্সের কমপ্লিট যে প্রস্তুতি, এটা সাইদুল স্যার শেষ করবেন ইনশাআল্লাহ। গুলো টপিক, ঠিক আছে? গুলো। ওকে, বলেন। আচ্ছা, কমেন্ট করে জানান যে কোন টপিকটা আপনারা পড়তে চান, ওই টপিকটাই পড়াবো। আপনাদের কমেন্ট করেন যে কোন টপিকটা পড়তে চান, ওটাই পড়াবো। বলেন। একজন বলছে, স্যার আমি কমেন্ট করতে আসলে ইতস্ত ফিল করি, কারণ নাসির স্যার কখন না বানান ধরে। চিন্তা করছেন? ওকে, নাসির স্যার আজকে কি পড়াবেন বলেন? সমাস না, এর আগে আমার এক স্টুডেন্ট কমেন্ট করছে অফলাইন ক্লাসে, এক মেয়ে বলতে, স্যার আপনি যখন বিয়ে করবেন, দেখা গেল বাসর ঘরে গিয়া বউরে প্রশ্ন করবেন আসলে বাসর ঘর কোন সমাস। আমি কি, হ্যাঁ বাসর ঘর কোন সমাস ধরতেই তো পারি। কখনো আবার বানান বলতে পারবো না, হ্যাঁ বানান বলতে ধরতেই হবে, না তো বাসর হবে না। সেটা বানান যদি সবাই সমাজ আর কারক চাচ্ছে, এখন আপনার যেটা ভালো লাগে 6 মাস। 6 মাস পড়ান একটু না, 6 মাস না, আর তাহলে কি দেখি, কারক পড়িয়েছি। দেখি কোন টপিকগুলো একটু দেখি কোনটা বেশি। সন্ধি, কারক। আপনি 10 মিনিটের মধ্যে যেটা পড়াইতে পারবেন এটাই পড়ান। কারণ আজকে কিন্তু স্যার কমপ্লিট করবে কমপ্লিটিং সেন্টেন্স। বাক্য, বাংলা প্রত্যয়, সমাস, শব্দদ্বিত্ব। বাহ, এই জুবাহের একটা ছোট্ট একটা টপিক বলছে স্যার, শব্দদ্বিত্ব। একজন কি লিখছে জানেন? ইংলিশে কমেন্ট লিখছে, সে বাংলায় আর লেখেন আপনার বয়ে। স্যার বাংলা প্রত্যয় সমাস, ইংরেজি লিখছে বাংলা প্রত্যয় সমাস। কারক 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 সালাম দিয়েছেন, গুড। আচ্ছা স্যার আর দেন পড়ান। আচ্ছা যাই হোক, স্যার অস্ত্র কই আমার দেন স্যার। এই যে এই যে অস্ত্র, আর এই অস্ত্র, এই অস্ত্র দিচ্ছি স্যার, দেন। লাগান আপনি। অনেকে কমেন্ট করছেন যে প্রিয় স্যারদের 3 জনের মুখটা দেখলে ভালো লাগে। আসলে কথাটা কিন্তু বাস্তব। দেখবেন স্যার বলেন, মা বাবা প্রিয় তোমার কথা বলে, যে যাকে ভালোবাসে তার চেহারাটা যদি এক নজর দেখে, রিয়েলি কিন্তু অনেক ভালো লাগে। কথাটা কিন্তু বাস্তব। আসলে কথাটা অনেকে কমেন্ট করছেন। দেখবেন যাদের প্রিয়তমা আছে তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু দেখবেন তার প্রিয়তমার মুখটা এক নজর দেখতে পেলে ওই দিন সারা দিনটাই ভালো লাগে, বুঝছেন? যাই হোক, আমাদেরকে দেখেও যদি আপনাদের ভালো লাগে,
তাহলে তো মাশাআল্লাহ আমরা রিয়েলি অনেক তাহলে ভাগ্যবান, তাই তো? আচ্ছা দেখি অনেকে কি কি বলেছেন, স্যার আপনি কি প্রাইমারিতে এক্সাম দিবেন না কারে লেখছে আল্লাহই জানে। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। আচ্ছা প্রকৃতি প্রত্যয়, ওকে মেরে দিই প্রকৃতি প্রত্যয়। সাদু স্যার রেডি? দিব দিব প্রকৃতি প্রত্যয়, ওকে। তা প্রকৃতি প্রত্যয় হবে, খেলা হবে। আচ্ছা দেখেন প্রকৃতি প্রত্যয় এই টপিকটা জানার আগে আমাদের প্রথমে জানতে হয় ধাতু। ধাতু বের করার পদ্ধতি কিন্তু আমি শিখিয়েছি এর আগে, তাই ধাতু নিয়ে আজকে আর কোনো নাড়াচাড়া হবে না, কারণ ধাতু বের করা শেষ। এবার আমরা প্রকৃতি প্রত্যয় শিখবো। কি শিখবো? প্রকৃতি ও প্রত্যয়। দেখেন এই প্রকৃতি প্রত্যয় এখন বর্তমানে একটু অনেকের ভেজাল লাগে যে স্যার নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই ফলো করব নাকি পুরাতন বোর্ড বই ফলো করব। আমি পরামর্শ দেব আপনি দুই স্টাইলই শিখে রাখবেন, কারণ 41তম বিসিএস পরীক্ষায় কিন্তু একটা প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন ধরেছিল এবং ওটা কিন্তু ধরেছিল একদম নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে। অর্থাৎ সে প্রশ্নটা আসছিল প্রাচুর্য। প্রাচুর্য এর প্রকৃতি প্রত্যয় কি, এটা তখন আমরা পুরাতন বোর্ড বইয়ে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আসলে এটা কোথা থেকে ধরলো। তখন নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই দেখলাম, সেখানে দেয়া আছে প্রচুর যোগ জ, প্রচুর যোগ জ। অর্থাৎ নিয়মটা হলো কোনো শব্দের শেষে যদি অন্তস্থ জ থাকে তাহলে প্রত্যয় অংশটা অন্তস্থ জ হবে। এটা হলো তদ্ধিত প্রত্যয়। তাই মূল শব্দ হলো প্রচুর যোগ অন্তস্থ জ সমান সমান প্রাচুর্য। তাহলে দেখছেন প্রশ্ন কোথা থেকে ধরে। তা নবম দশম শ্রেণীর নতুন স্টাইলও শিখতে হবে নতুন বই, এবং পুরাতন স্টাইলও শিখতে হবে। আমি দুই স্টাইলে একটু দেখিয়ে দিচ্ছি আজকে। দেখেন প্রকৃতি এবং প্রত্যয়, শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা শব্দ লিখলাম বক্তব্য, এ একটা শব্দ লিখলাম, আর একটা শব্দ লিখলাম প্রাণী, আর একটা শব্দ লিখলাম গোলাপি। গোলাপি বানান কিন্তু রস্বইকার। আর একটা শব্দ লিখতে পারি আমরা কি লিখবো? রাখাল, রয়কার রা, ক্ষয়কারে খা, ল। এগুলো হলো প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। দেখেন রাখাল শব্দটা আমরা যদি ভাঙি তাহলে মূল ধাতু হবে রয়কার রা, খ, রাখ, এ হর্ষ চিহ্ন। একটা জিনিস মাথায় রাখবেন, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে ধাতুর নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হয়। এরকম দেখবেন একটা ধাতু হলে একটা বর্ণের যদি ধাতু হয় তাহলে একটা বর্ণ থাকলে সেখানে ধাতু চিহ্ন দিবেন না। এইখানে যদি দুইটা থাকে এবং শেষটা যদি একদম সিঙ্গেল থাকে, এর সাথে দেখেন একার নাই, ওকার নাই, ওকার নাই, খণ্ডতা নাই, রি নাই, কিচ্ছু নাই, এজন্য এখানে একটা হর্ষ চিহ্ন দিতে হবে। আর একটা দেখেন যদি বলি নাচ, নয়কার না চ, এখানে কিন্তু একদম চ সিঙ্গেল, এই জন্য এখানে একটা হর্ষ চিহ্ন দিতে হবে। কিন্তু যদি মানে এর সাথে যদি কিছু থাকতো, যদি এরকম নয়কার না চয় কাচ্ছে, তাহলে হর্ষ চিহ্ন হতো না, ওকার থাকলে হতো না, ওকার থাকলে হতো না, রস্যকার থাকলে, খণ্ডতা থাকলেও হবে না। একদম সিঙ্গেল থাকলে সেখানে একটা হর্ষ চিহ্ন বসবে। এখন দেখেন বক্তব্যের ক্ষেত্রে মূল ধাতু দেখেন বস, এই ব আর চ, হর্ষ চিহ্ন বসবে? অবশ্যই বসবে, কারণ চ হলো সিঙ্গেল, এই হর্ষ চিহ্ন। তা রাখ যোগ এখানে উচ্চারণে আসে আল, লিখে দিলাম আল, আল হলো প্রত্যয়। বদ যোগ উচ্চারণে আসে তব্য, লিখে দিলাম তব্য। প্রাণী মূল শব্দ বের করেন, মূল শব্দ কিন্তু প্রাণ, যোগ এই দীর্ঘইকার আছে এখানে লিখে দেবেন আপনি দীর্ঘই। গোলাপি মূল শব্দ কিন্তু গোলাপ, তা মূল শব্দ আমরা লিখে নিই গোলাপ, প্লাস এখানে আছে রস্বইকার, আমি লিখে দিলাম এই রস্বইকার। ওকে, লিখে দিলাম কি রস্বইকার। হয়ে গেল আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয়। এবার একটু বোঝানোর চেষ্টা করে বিস্তারিত দেখেন। এতটুকু যদি বুঝতে পারেন আপনি দেখবেন প্রত্যয় একদম পানি পানি পানি। দেখেন এই সিরিয়ালে যেগুলো আছে এগুলোকে বলে প্রকৃতি। প্রকৃতি এই সিরিয়ালে যা আছে এগুলোকে বলে প্রত্যয়। যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন, নন কাডার লিখিত পরীক্ষা দিবেন, বিভিন্ন যে চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষাগুলো আসে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, যে কোনো পাঁচটি দেয়া থাকে, পাঁচটি করতে হয়। তাহলে এখানে এরকম আপনি প্রত্যয় নির্ণয় কিন্তু এভাবে করে দেবেন, পাশে পাস একদম। এই পাশে বলে প্রত্যয়ান্ত শব্দ, এগুলো আমরা কি বলতে পারি? প্রত্যয়ান্ত শব্দ। দেখেন এবার দেখেন আমি মিলে একটু প্রকৃতিটা বোঝাই। প্রকৃতি কাকে বলে? ধাতু এবং এই শব্দের মূলকে বলে প্রকৃতি। তাহলে রাখ, বস এই দুটো হলো ধাতু, আর প্রাণ আর গোলাপ এই দুইটা শব্দ। তাহলে ধাতু এবং এই শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। আর আমরা জানি প্রকৃতি দুই প্রকার, একটা হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা হলো নাম বা শব্দ প্রকৃতি।
তাহলে এই প্রকৃতি কত প্রকার? 2 প্রকার। এই দুইটাকে কি বলবে? এই দুটা ধাতু, এই দুটাকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি। ধাতু বা ক্রিয়া প্রকৃতি, ধাতু বা ক্রিয়া প্রকৃতি। এই দুটাকে বলবে নাম বা শব্দ প্রকৃতি, নাম বা শব্দ প্রকৃতি। ক্লিয়ার? তার প্রকৃতি 2 প্রকার। এবার দেখেন প্রত্যয় কাকে বলে? যে সকল বর্ণ, একটা বর্ণ একটা বর্ণ, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি এই ধাতু বা এই শব্দের পরে যুক্ত হয় ওইগুলোকে বলা হয় প্রত্যয়। তাহলে এগুলো কি? প্রত্যয়। আর মনে রাখবেন প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গেরও নিজস্ব কোনো অর্থ নেই, আর এই প্রত্যয়গুলোরও নিজস্ব কোনো অর্থ নেই। এবার দেখেন এখন এই আল এবং তব্য এই দুইটাকে বলে কৃৎ প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। তাহলে রাখাল এবং বক্তব্য হলো কৃদন্ত শব্দ। তাহলে এই দুইটাকে কি বলবে? কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দ। এবারে দেখেন দীর্ঘই রস্বই তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলবে তদ্ধিতান্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ। একটা চোরামি বুদ্ধি মনে রাখবেন, কৃৎ প্রত্যয় মানে হলো ভার্ব, কৃৎ প্রত্যয় মানে কি? ভার্ব। আর তদ্ধিত প্রত্যয় মানে হলো নাউন। কৃৎ প্রত্যয় মানে কি? ভার্ব। আর তদ্ধিত প্রত্যয় মানে কি? নাউন। এই জিনিসটা চোরামি বুদ্ধি। নাউন কি? কোনো কিছু নাম বুঝাবে। আর কৃৎ প্রত্যয় মানে ভার্ব, ভার্ব মানে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কি কাজ করা। যেমন রাখ মানে রাখে, যে তা যে রাখে, রাখা এটা একটা কাজ করা বোঝায়। বক্তব্য, স্পিচ, বক্তব্য দেওয়া, এটা একটা কাজ করা বোঝায়। কিন্তু প্রাণী, গোলাপি এই দুইটা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না। সুতরাং এই দুইটা তদ্ধিত প্রত্যয়, এই দুইটা হলো কৃৎ প্রত্যয়। ওকে কি? আচ্ছা, এই যে অনেকে শেয়ার করতেছেন, আমি নাম কিন্তু এবার বলবো, যারা যারা শেয়ার করবেন তাদের নামগুলো কিন্তু আমি বলে দিব। সবাই একটু শেয়ার করেন এবং রিয়াকশন স্কোর লাভ রিয়াক্ট দেন। দেখেন আমি কিন্তু মোটামুটি বুঝিয়ে দিয়েছি, এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, আশা করি মনে হয় ভুলবেন না। প্রয়োজনে আবার একবার বুঝিয়ে দিব। তার আগে একটু আমি দেখি আপনাদের কমেন্টগুলো পড়ি, অনেকদিন যাবত আপনাদের কমেন্ট পড়া হয় না। শম্পা খাতুন আছেন আমাদের সাথে, হাফিজুর রহমান আছেন আমাদের সাথে, জসিম আহমেদ আছেন আমাদের সাথে, রুকসানা আউয়াল আছেন আমাদের সাথে, এবং ফাতেমা আক্তার আছেন, ফারহানা আক্তার নিশা আছেন আমাদের সাথে, গুড। জান্নাতুন্নিসা সুমি আছেন আমাদের সাথে, গুড। তিনি লিখছেন আউটস্ট্যান্ডিং স্যার, অসংখ্য ধন্যবাদ বেবি। ইলিয়াস বাশার আছেন আমাদের সাথে, শারমিন আছেন আমাদের সাথে, বাহ। মুজাহিদ আছেন আমাদের সাথে, নীল আকাশ, নাসির স্যারের বাংলা ক্লাস খুব ভালো লাগে বেবি, থ্যাংক ইউ। হ্যাপি আক্তার আছেন আমাদের সাথে, মোহিনী মৌ আছেন আমাদের সাথে, জহিরুল ইসলাম আছেন আমাদের সাথে, মাকসুদ আক্তার খান আছেন আমাদের সাথে, জাহাঙ্গীর সুমন স্যার আমিও আছি স্যার, ওকে। তারপর কি ফারজানা খান লিখছেন স্যারের ক্লাস অলওয়েজ ভালো লাগে, থ্যাংক ইউ। নজরুল ইসলাম আছেন আমাদের সাথে, জি স্যার লিখেছেন। মোস্তাফিজুর রহমান মুস্তাক লিখেছেন, স্যার বলেছেন। মারুফ বিন লতিফ আছেন আমাদের সাথে, নাসিরা পারভিন আছেন আমাদের সাথে, রাজ মনসুর আছেন আমাদের সাথে, শারমিন মল্লিক আছেন আমাদের সাথে, ফাতেমাতুজ জোহরা আছেন, বীর দুর্জয় আছেন আমাদের সাথে, পলি সরকার দিয়া আছেন আমাদের সাথে, মোহাম্মদ ইব্রাহিম আছেন, বাহ। পারুল আক্তার রূপা আছেন, সন্তোষ মোহালি অভি আছেন আমাদের সাথে, হেনা পারভিন আছেন আমাদের সাথে, সুলতানা নাদিরা আছেন আমাদের, রুকসানা আক্তার আছেন আমাদের সাথে, বাহ। দেখেন এই যে আপনাদের নামগুলা যে বলতেছি, দেখেন ভালো লাগতেছে না? আমার ভালো লাগতেছে যে আজকে আপনাদের নামগুলো আমি পড়তে পারতেছি। ইচ্ছা করে আসলে কি জানেন, প্রতিদিন আপনাদের নামগুলো বলি, কিন্তু সময় যে পাই না। এরপর একদিন এক কাজ করতে হবে জানেন, একদম লাইভে আসতে হবে, শুধু আপনাদের শুধু কমেন্টই পড়বো, শুধুই কমেন্ট পড়বো, ওকে। আচ্ছা এবার একটু দেখি, আমি আবার পড়বো, যাদেরটা মিসিং হয়ে গেছে আবার পড়বো, আপনারা শেয়ার করতে থাকবেন, রিয়াকশন করতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের নামগুলো আবার বলবো। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমরা তাহলে প্রকৃতি আজকে শিখে গেলাম এই 5টা প্রকৃতি। যারা নন কাটা লিখিত পরীক্ষা দিবেন তাদের কিন্তু এভাবে দিবেন, যারা বিশেষ লিখিত পরীক্ষা দিবেন তাদের পরীক্ষায় যদি এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন যদি আসে, এরকম সুন্দর করে যদি লিখে দিতে পারেন একদম সাক্কা নাম্বার, অর্থাৎ বিশেষ পরীক্ষায় কত 6 নম্বর, 5 30 নম্বর লিখিত পরীক্ষা আসে বিশেষ পরীক্ষায় একদম। আর বিশেষ পরীক্ষা লিখিত পরীক্ষায় কিন্তু 30-এ ব্যাকরণে 30 রাখা কোনো ব্যাপারই না, ওয়াও একদম। আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার একটু দেখেন প্রত্যয়টা কি এখন একদম সহজ, প্রত্যয়টা কি এখন একদম সহজ। আমি কিন্তু ধাতু কিন্তু শিখাই না, অনেক আগে ধাতু শিখাইছি, তাই আজকে আর শিখাইলাম না। এবার মূল আলোচনায় আসি। আপনি যদি দেখেন কোনো শব্দের শেষে এভাবে দেখেন, নিয়মটা হলো কোনো বানান কিন্তু এটা খেয়াল রাখবেন, কোনো শব্দের শেষে অ থাকলে স্বরে অ,
কোনো শব্দের শেষে অ থাকলে কি হবে? কোনো শব্দের শেষে অ থাকলে অ হবে, অ হবে। কোনো শব্দের শেষে অ থাকলে অ হবে, এটা হলো একটা নিয়ম। তা দেখেন আপনি দুইটা পার্টে ভাগ করবেন, দেখবেন আমি প্রত্যয়টা কিন্তু আপনাদের দুইটা পার্টে ভাগ করা, যারা পেইড বেজের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু আমি প্রত্যয়টা এভাবেই শিখাই। বিসিএস এর ক্লাস বলেন, নিবন্ধন, প্রাইমারি ব্যাচ, ওদের তাদের ক্লাসে কিন্তু আমি এভাবে পড়াই। এত সুন্দরভাবে মানে বুঝালে আপনাদের একটা জিনিস কি মাথায় ঢুকে পড়বে, কখন আর প্রত্যয় মুখস্থ করার দরকার হবে না। তা এই অংশটা আমরা লিখলাম কৃত প্রত্যয়, এই অংশটা আমরা লিখলাম তদ্ধিত প্রত্যয়। এটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের স্টাইলে শিখাইতেছি। দেখেন আমি বলেছি কোনো শব্দের শেষে যদি অ থাকে তাহলে কি হবে? স্বরে অই হবে। দেখেন আমি এখানে কি লিখলাম? জয়, এই যে জ অন্ত্যেষ্টিয় জয়। এরপর লিখলাম কি? শোক, শোক। এরপর লিখলাম পাক। তিনটা লিখলাম, বেশি লেখার দরকার নেই, এতে বুঝে যাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম। এখানে লিখলাম কি? মানব। এ পাশে লিখলাম মানব। এরপর লিখলাম শৈশব, শৈশব। এরপর লিখলাম কি? কৈশোর। আর দরকার নেই। এখন আপনাদের মনে প্রশ্ন থাকে, স্যার এখানে কই কোনো শব্দের শেষে অ থাকলে অ হয়? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির শেষে, অর্থাৎ আমাদের যে ব্যঞ্জন ধ্বনি আছে কয়টা? 30টা বাংলা ভাষায়। প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির নিচে কিন্তু একটা অ থাকে। আপনি দেখবেন এই ক, এটা যদি উচ্চারণ করে তাহলে কি ক, আরটা কি এই যে অ চলে আসে ক। এরকম দেখবেন খ, এই যে খ উচ্চারণের সাথে একটা অ চলে আসে, এটাই। তাহলে এখানে শেষে আছে কি? অন্তস্তীয়, এর নিচে একটা অ আছে, কয়ের নিচে একটা অ আছে, এই কয়ের নিচে একটা অ আছে। জয়ের ক্ষেত্রে মূল ধাতু হবে জয় রসিকের জি, এটা মুখস্থ বিদ্যা। অর্থাৎ জয়, জয়িতা, এই সকল ক্ষেত্রে ওই শব্দগুলোর ক্ষেত্রে মূল ধাতু হয় জয় রস্যইকারে জি। ঠিক আছে, এখানে কোনো হর্ষচিহ্ন হবে না, যেহেতু একটা বর্ণ এবং রস্যইকার আছে, এই জন্য এখানে কোনো হর্ষচিহ্ন দেব না। তাহলে জি যোগ কি হবে? অ সমান সমান জয়। এটা হলো নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। আর পুরাতন বোর্ড বইয়ে এটা ছিল জি যোগ অল। আপনাদের মনে পড়ে, ছোটবেলায় পড়েছেন জি যোগ অল, দুই স্টাইলই শিখতে হবে। তা জি যোগ অ এটা হলো 90 নতুন বোর্ড বই, জি যোগ অল এটা হলো পুরাতন বোর্ড বই। এবার দেখেন শোকের ক্ষেত্রে মূল ধাতু হলো সুচ, এটা মুখস্থ করবেন একদম। এই শস্কের সু চ, চ যেহেতু একদম সিঙ্গেল এই জন্য হর্ষণ। সু যোগ অ, পুরাতন বোর্ড বই ছিল ঘ ইয় ঘিয়, এটা হলো নতুন বোর্ড বই, এটা পুরাতন বোর্ড বই। পাকের ক্ষেত্রে মূল ধাতু হলো পচ, প এই চ, চ সিঙ্গেল হর্ষণ, প যোগ অ অথবা ঘিয় ঘ ইয় সমান সমান পাক। এখন দেখেন আপনি কিন্তু দুই স্টাইলে শিখতে হবে। এইটা 9-10 নতুন বোর্ড বই, আর এটা হলো পুরাতন বোর্ড বই। এখন অনেকে মনে প্রশ্ন, স্যার পরীক্ষা হলে আমি কিভাবে বুঝবো কোনটায় টিক দেবো? অপশনে যদি এটাও থাকে এটাও থাকে তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আপনি যাতে কোনো বিপদে না পড়েন, আমি তো আছি, আছি না? অবশ্যই আছি। এবার দেখেন এটা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়কে দেখেন শেষে ব আছে, নিচে অ আছে, প্রত্যেকটার নিচে একটা অ আছে। মানবের ক্ষেত্রে মূল শব্দ বের করতে হবে। মূল শব্দ হলো মনু, মনস্কেন মনু। তাহলে মনু যোগ অ সমান সমান মানব, এটা হলো নতুন বোর্ড বই। আর পুরাতন বোর্ড বই মনু যোগ এষ্ণ সমান সমান মানব। এবার দেখেন শৈশবের ক্ষেত্রে মূল শব্দ বের কর, মূল শব্দ কি? শিশু। আবার বেবি লেখো না, শিশু যোগ অ অথবা এষ্ণ সমান সমান শৈশব। এবার দেখেন কৈশোর, মূল শব্দ কি? কিশোর, মূল শব্দ হলো কিশোর, তাহলে কিশোর যোগ অ অথবা এষ্ণ সমান সমান কৈশোর। কি দেখলেন? প্রথম নিয়মটা একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, আসলে কিন্তু অতটা কঠিন না। দেখি 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 দেখেন মন না মনোযোগ অ, লিখতে অনেকের সমস্যা হচ্ছে, কারণ অনেকে আবার হর্ষচিহ্ন দিতে পারতেছে না। একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, এখানে কোনো হর্ষচিহ্ন বসবে না, বসবে না, বসবে না। কারণ তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কোনো হর্ষচিহ্ন দেয়া যাবে না, যাবে না, যাবে না। অনলি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে আপনি দ্বিতীয় ধাতু বা তৃতীয় ধাতু শেষ বর্ণের নিচে একটা সিঙ্গেল থাকলে একটা হর্ষচিহ্ন দিতে হবে। কিন্তু এই অংশে কোনো ধরনের হর্ষচিহ্নর কথা ভুলে ভাববেও না, দিবেনই না, একদম দেয়াই যাবে না, একদম নিষিদ্ধ। দেখেন এভাবে যদি আপনি প্রকৃতি প্রত্যয়টা শেখেন, আমি শিখলাম নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই, নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই, দুই স্টাইলই শিখে ফেললাম। পরীক্ষায় যে স্টাইলে আসুক আপনি পারবেন। এবারে দেখেন পরীক্ষায় কিভাবে আসবে। দেখেন পরীক্ষায় যদি আসে আপনার কি দিয়ে দিল?
এই যে জয় দিয়ে দিল, জয় এর প্রকৃতি প্রত্যয় কি? জয় এর প্রকৃতি প্রত্যয় কি? এই প্রশ্নটা আপনার পরীক্ষায় দিল। দেখেন ক নম্বরে অপশন দিল জি যোগ অল, খ নম্বর দিল জি যোগ অ। আর দরকার নেই, আপনি তো জানেন এই দুইটার ভিতরে উত্তর আছে। আচ্ছা দেখেন, এই এক স্টাইলে আপনার পরীক্ষায় প্রশ্ন ধরবে। আর এক স্টাইলে আপনার পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে, এরকম ধাতু চিহ্ন দিয়ে দিবে জি যোগ অল, এরপর দিয়ে দিল এই ধাতু চিহ্ন দিয়ে দিবে জি যোগ অ, এক স্টাইলে দিয়ে দিল। এখন আপনি কোন স্টাইলে বুঝবেন? একটা জিনিস খেয়াল রাখবেন, কৃৎপ্রত্যয়ের ক্ষেত্রে যদি প্রথমে দেখেন এরকম ধাতু চিহ্ন আছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন ওটা পুরাতন বোর্ড বই ফলো করছে, একদম পুরাতন বোর্ড বই। আর যদি দেখেন যে এই কৃৎপ্রত্যয়ের ক্ষেত্রে প্রথমে কোনো ধাতু চিহ্ন নাই, আপনি নিশ্চিন্তে থাকেন এটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই ফলো করেছে। তাহলে আপনি জয় এর প্রকৃতি প্রত্যয় কি আপনি কিন্তু বুঝেই গেছেন, এখানে কোনো ধাতু চিহ্ন নেই, তার মানে এটা 100% 90 নতুন বোর্ড বই। তাহলে উত্তরটা হবে জি যোগ অ, এটা উত্তর হবে। এখন দেখেন আপনি চারটা অপশনের ভিতর দেখলেন এই যে ধাতু চিহ্ন আছে, ধাতু চিহ্ন আছে, ধাতু চিহ্ন থাকা মানেই আপনি বুঝে গেলেন যেটা নিশ্চিন্তে এটা হলো পুরাতন বোর্ড বই ফলো করেছে। কি ক্লিয়ার? এখন দেখেন তাহলে আপনি কি দিবেন? পুরাতন বোর্ড বই আছে জি যোগ অল সমান সমান জয়, তখন আপনি এই যে ক নাম্বার জি যোগ অলে টিক দিয়ে আসবেন। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? আব্দুর রহিম হাসিব আছেন আমাদের সাথে, আফরোজ আফরিন আছেন, সুলতানা নাদির আছেন আমাদের সাথে, গুড। তারপর এই তো মিল্টন মন্ডল রাজ আছেন আমাদের সাথে, গুড। শারিয়ার কাউসার আছেন আমাদের সাথে, রুবি আছেন আমাদের সাথে। আচ্ছা এটা কি বুঝতে পারছেন? এটা সবাই বুঝতে পারছেন যে পরীক্ষায় কিভাবে আসবে, কোনটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, কোনটা পুরাতন বোর্ড বই? তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা একটু শিখিয়ে দিই আপনাদের। প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় নিয়মটা দেখেন, কোনো শব্দের শেষে যদি আ থাকে, দেখেন আমি শর্টকাট বুঝাই দিই, কোনো শব্দের শেষে আ থাকলে কি হবে? অর্থাৎ কোনো শব্দের সাথে আ থাকলে আ হবে। শর্টকাট নিয়মটা আমি লিখে দিলাম, কোনো শব্দের শেষে যদি আ দেখেন, আ ধ্বনি দেখেন, তাহলে প্রত্যয়টা কি হবে? আ হবে। কিরকম একটু দেখেন, এই যে এই যে এই যে দেখেন আমরা দুইটা পার্টে ভাগ করলাম, মনে আছে? এই পাশে কি লিখবো? এই পাশে কৃৎপ্রত্যয়। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের ভর্তি আছেন তাদের কিন্তু আমি এই প্রকৃতি প্রত্যয় কিন্তু পিডিএফ দিয়ে দিই একদম, আপনার পিডিএফ দেখে দেখে নোট খাতা করে ফেলেন। অর্থাৎ প্রত্যয় আপনাদের কাছে পানি পানি পানি। অনেকের কাছে এই প্রত্যয়টা অনেক কঠিন মনে হয়, রিয়েলি অনেক কঠিন মনে হয়, কারণ প্রত্যয় দেখলে ভয় আসে আপনাদের, আমি জানি অনেকে ভয় করে, আসলে ভয় পাওয়ার কিছুই না, এটা একদম সহজ। এটা হলো কৃৎপ্রত্যয়, এই অংশটা হলো তদ্ধিত প্রত্যয়, এই অংশটা কি? তদ্ধিত প্রত্যয়। দেখেন তাই কোনো শব্দের শেষে আ থাকলে কি হবে? আ। যেমন দেখেন আমি লিখে দেখা, দেখা দে ক্ষয়কার খা, দেখা। এরপর লিখলাম সোনা, সোনা। এবার কি লিখলাম? খাওয়া, ক্ষয়কার খা ও অন্ত্যেষ্টিকার, তিনটা দিলাম। এই পাশে দেখলাম কি? বাঘা, বয়কার বা ঘয়কার ঘা, বাঘা। এরপর লিখলাম চোরা, চয়কার চোর অয়কার চোরা। এরপর লিখলাম নয়কার নো, নয়কার না, নোনা। তা দেখেন বাঘা, চোরা, নোনা। এই যে এখানে সে তিনটা, এই পাশে তিনটা, আপনি দেখেন প্রত্যেকটা শেষে কিন্তু একটা আধ্বনি আছে। কোন ধ্বনি? আধ্বনি। কি আছে না স্যার? প্রথমটা একটু বোঝা কঠিন ছিল, দ্বিতীয় নিয়মটা কিন্তু একদম সহজ। এখন নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই কিন্তু একদম প্রত্যয়টা একদম পানির মতো সহজ করে দিছে আপনাদের। ক্লিয়ার? এবার দেখেন সহজ একদম। দেখেন আপনি দেখেন মূল ধাতু বের করেন, এই দেখার ক্ষেত্রে মূল ধাতু কি? দেখ। মূল ধাতু হলো দেখ। এই লিখলেন দয়কার দে খ, হর্ষচিহ্ন কি দিবেন? হ্যাঁ, কারণ খ কিন্তু একদম কোনো একার ওকার কিছুই নাই, তা এর নিচে একটা হর্ষচিহ্ন দিব। দেখ যোগ কি লিখবো? এখানে আ ধ্বনি আছে, আপনি সুন্দর মতো লিখে রাখেন আ, দেখা হয়ে গেল। শোনার ক্ষেত্রে মূল ধাতু কি? শুন। এই ধাতুগুলো মুখস্থ করতে হবে। এই হর্ষচিহ্ন শুন যোগ আ সমান সমান শোনা। খাওয়ার ক্ষেত্রে মূল ধাতু কি? ক্ষয় আকারে খা, এই যে খা। এখানে কেন হর্ষচিহ্ন দিলাম না? যেহেতু আকার আছে একটা বর্ণ, হর্ষচিহ্ন হবে না। তাহলে খা যোগ আ সমান সমান খাওয়া। কি কঠিন? একদম সহজ। এখন এগুলো একটু বের করেন তো, বাঘা, চোরাস, নোনা, এগুলো একটু এই তিনটা করেন তো, শুধু মূল শব্দ বের করবেন। এই তিনটা করেন তো, একটু মূল শব্দ বের করেন। এই তিনটা করেন তো দেখি, যে পারবে তার নামটা আমি বলবো, লেখেন তো।
এই 5টা বাঘা, চোরা, নোনা, এই 3টা করেন। দেখে দেখে কে পারেন একটু কমেন্ট করেন। দেখে দেখে কে পারেন একটু কমেন্ট করেন না, একটু সবাই একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন। ক্লাসটা কিন্তু অনেক সুন্দর একটা ক্লাস, কারণ এই যে কৃত প্রত্যয়, তদিত প্রত্যয়, এগুলো বুঝতে আপনাদের অনেক অসুবিধা হয়। আজকে কিন্তু সাইদুল স্যারের ইংরেজি জমজমাট ক্লাস আছে, অর্থাৎ আমার পরে কিন্তু সাইদুল স্যার আসবে। আমি একটু আপনাদের ঝালাই করে নিই, একটু যারা আছেন তাদের একটু ঝালাই করে দিই। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের এটা আরও বিস্তারিত পড়ানো হবে। সেখানে এই বাংলা কৃত প্রত্যয় চেনার উপায়, সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায়, বিদেশি তদিত প্রত্যয় চেনার উপায়, অর্থাৎ তাদের বিস্তারিত পড়ানো হবে। আপনারা একটু দেখি কমেন্ট করেন দেখি। বাঘ যোগ আ বাঘা, বাঘ যোগ আ বাঘা, সবাই খালি বাঘা। গুড, আপনারা কিন্তু পারছেন, আমি জানি আপনারা পারবেন। আমি এবার একটু করে দিই, ঠিক আছে? এসে দেখেন, এই যে শেষে দেখেন আ ধ্বনি আছে, আ। তা বাঘার ক্ষেত্রে মূল শব্দ বের করেন, বয়কারে বাঘ, হর্ষচিহ্ন কিন্তু বসবে না। বারবার বলি তদিত প্রত্যয় কোনো হর্ষচিহ্ন বসবে না। বাঘ যোগ আ সমান সমান কি বাঘা। চোরা মূল শব্দ কি চোর, এই দেখেন চোর যোগ আ, চোরা। নোনা মূল শব্দ কি নুন যোগ আ সমান সমান কি নোনা। ক্লিয়ার? লিখছেন? দেখেন এখন ওই আমার এই প্রত্যয় পড়াইতে গেলেই একটা কথা মনে পড়ে, আবার সেই খুলনা যাব, আগামীকাল খুলনা যাব। তাই খুলনা আমার মনে পড়ে যে এই জিনিসটা খুলনা যখন আমি ভার্সিটি অ্যাডমিশনে পড়িয়েছিলাম এবছর, যারা এবছর ঢাকা ইউনিভার্সিটি অনেকে চান্স পেয়েছে, ভার্সিটি অ্যাডমিশনে পড়াইছিলাম, তখন এইটা পড়াইছিলাম যে মূল শব্দ বের কর, ঠিক আছে? তাই এক মেয়ে, ওর বাড়ি হলো চুয়াডাঙ্গা, ওই মেয়ে লিখছিল নুনু যোগ আ সমান সমান নোনা। কি লিখছে? আমি লিখলাম তুমি এটা কি লিখছো? কয় স্যার নোনা এটা কি হবে মূল শব্দ। আমি কি তুমি কি লিখছো? কয় স্যার নুনু যোগ আ। আমি কি নুনু মানে কি? সবাই হাসে, এমন মেয়ে তো জানে না যে এটা মানে কি, বাড়ি কোথায় চুয়াডাঙ্গা। আমি কি তুমি এটা কি করলা? তো এইরকম আবার কেউ আবার এই মূল শব্দ বের করতে যাইয়া এই নুন রে কেউ এই নুনু যোগ আ লেখেন না, ঠিক আছে? এটা কিন্তু নুন যোগ আ, মনে থাকে জানো। এই আঁকায় এই কাজগুলা কেউ করেন না, ঠিক আছে? ঠিক আছে, এই ওর মতো কেউ কাজ করেন না। তাহলে এটা কিন্তু মূল শব্দ বের করার, দেখুন বাঘের বাঘা মূল শব্দ কি বাঘ, বাঘ। চোরা মূল শব্দ কি চোর। তো নোনার মূল শব্দ হলো নুন। আপনি যদি নুনু লেখেন তাহলে কি আপনার নাম্বার দিবে পরীক্ষায়? দিবে না। তো ওই রকম ভুল আর কেউ করেন না, ঠিক আছে? হ্যাঁ, তদিত প্রত্যয় হলো নাম শব্দ, নাউন, এই জন্য এগুলা নিচে হর্ষচিহ্ন দিতে হয় না। আর ধাতু তো ধাতুর নিচে হর্ষচিহ্ন একদম দিতে হবে, মাস্ট, ফরজ ফরজ ফরজ। ক্লিয়ার? একদম ফরজ, ঠিক আছে? ওকে ওকে ওকে, লিখছেন? যাই হোক, এই আমি এবার এইটা লিখছি, আবার কেউ খাতায় লেখেন না যে নুনু জোকা, পরে আবার কইবেন যে নাসির স্যার প্রত্যয় শিখাইছে নুনু জোকা, তাহলে তো আবার মারবে আপনাদের। তা যাই হোক, আমাদের এই নুন যোগ আনো না, তাহলে এই যে আ, এগুলো কিন্তু একদম সহজ। প্রত্যয়টা কি একদম কিন্তু সহজ, কঠিন কিন্তু না, এটা একদম সহজ। এরকম আছে কোন শব্দের শেষে যদি রস্বই থাকে, রস্বই হবে, দেখবেন। এই যে দেখেন, এটা কি কঠিন? কোন শব্দের শেষে যদি রস্বই থাকে তাহলে কি হবে? এই ই থাকলে ই হবে। কোন শব্দের শেষে ই থাকলে কি হবে? ই হবে। অর্থাৎ কোন শব্দের শেষে যদি রস্বই থাকে তাহলে কি হবে? রস্বই হবে। গুড গুড গুড। এবার একটু দেখেন, কোন শব্দের শেষে রস্বই থাকলে কি হবে? এই যে রস্বই হবে। এখন দেখেন, এই যে দেখেন, আমরা এই পাশে কি লিখবো মনে আছে তো? কৃত প্রত্যয়। এ পাশে কি লিখবো মনে আছে তো? তদ্ধিত প্রত্যয়। এখন দেখেন, ই থাকলে ই হবে। যেমন আমি যদি লিখি হাসি, হাসি, এবার কি লিখলাম? কাশি। এই কাশি দিলে কাশি আসে কখন? এই যে ফাঁসি দিলে ফাঁসি। দেখেন, হাসি, কাশি, ফাঁসি। দেখেন, এই একটা নিয়ম আমি শিখাই দিই। এরকম মানে প্রত্যয় অনেকগুলো নিয়ম আছে, লাস্ট এই নিয়মটা শিখাই। হাসি, কাশি, ফাঁসি। অনেকে কিন্তু হাসতেছেন, ঠিক আছে? লেখেন, খাদিজা মায়া কিলিস যাদের নাম বলছে তাদের কি পরীক্ষা না দিয়ে জব হবে? না বেবি, জব হবে না, তোমার পরীক্ষা বানানটা ভুল, ঠিক আছে? পরীক্ষা বানানটা দীর্ঘার হবে। খাদিজা মায়া, আপনার পরীক্ষা বানানটা ভুল আছে, পরীক্ষা বানানটা ঠিক করেন। এই যে হলো পরীক্ষা বানান, পর দিকেরই। আমার ক্লাস যারা করবেন একটু বানানে খেয়াল রাখবেন, কারণ বানান ভুল আমি দেখতে পারি না। আমার বানান ভুল দেখলে বমি আসে, কিন্তু সবসময় আমি বলি, ঠিক আছে? গুড। আচ্ছা, দেখি এখানে দেখেন, হাসি, কাশি, ফাঁসি।
তাহলে এই পাশে আমরা কি লিখতে পারি, এই পাশে আমরা রস্বই দিয়ে যা আছে, যেমন আমরা লিখতে পারি কি, এই যে গোলাপি, কি লিখলাম, গয়কার গোল লায়কার লাপ পাশে গোলাপি। এরপর লিখতে পারি কি সরকারি, 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 অর্থাৎ রস্বইকার যেখানে থাকবে দেখেন। তো এই পাশে হাসি, হাসির মূল ধাতু কি হাস, হয়কার হা, এই দন্তস, এটা একটা ধাতু, এ হরচিহ্ন, এখানে আছে রস্বইকার, দিয়ে দেবেন রস্বইকার। কাশি, মূল ধাতু কি কাশ, কয়েকের কা তালবস্যা, এ হরচিহ্ন, এখানে আছে রস্বইকার, দিয়ে দিবে রস্বইকার। ফাঁসি, মূল ধাতু কি ফাঁস, কয়েকার ফা দন্তস্য, এ হরচিহ্ন, ফাঁস যোগ, এখানে আছে রস্বইকার, দিয়ে দেব রস্বইকার। এবারে দেখেন এই যে গোলাপি, এই রস্বইকার, মূল শব্দ বের করেন, মূল শব্দ কি গোলাপ, এখানে আছে রস্বইকার, দিয়ে দেন রস্বইকার, ঠিক আছে। এরকম আছে পোদ্দারি, পয়কারে পো দয় দয় আকার রস্কেরি পোদ্দারি। সরকারি, মূল শব্দ কি, মূল শব্দ বের করেন সরকার, তা সরকার যোগ এই রস্বইকার আছে, লিখে দেন রস্বই। কি হলো, মাসি বসলো কোথায় স্যার, বারবার রিপিট হচ্ছে কেন, সরকার যোগ রস্বই সরকারি। পোদ্দারি, মূল শব্দ কি পোদ্দার, তাহলে পোদ্দার যোগ এখানে আছে রস্বইকার সমান কি পোদ্দারি। এরকম আসতে পারে দেখেন, যদি পরীক্ষা আসে স্বদেশী, স্বদেশী, মূল শব্দ কি স্বদেশ, স দন্তসে বফলা দয়কার দে তালবস্যা, স্বদেশ যোগ এখানে রস্বইকার আছে, দিয়ে দিবেন রস্বই। সহজ না, অর্থাৎ কোনো শব্দের শেষে রস্বই থাকলে কি হবে, রস্বই, 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 রস্বই। কি কঠিন বলেন তো, কঠিন? আগে বলতেন স্যার পরীক্ষা এইভাবে হবে, এখন আবার এইভাবে। আচ্ছা গাজী রাসেল, আমি কবে কইছি পরীক্ষা বান রস্বইকার, কবে কখন কোথায় কিভাবে বলেছি আমি পরীক্ষাবান রস্বইকার হয়? ভাই পরীক্ষা তো সন্ধি গঠিত শব্দ, রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। তো পরীক্ষা বানানটা তো দীর্ঘইকার, এটা কোনো যুগে রস্বইকার ছিল না। ক্লিয়ার? কি ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার তো? দেখেন আমি কিন্তু এখন আর পড়াবো না, কারণ কি জানেন, বাকিটা পড়াবো কখন, ফ্রি সব কিছু দিতে নাই, বুঝছেন? সবাইকে সব কিছু দিবেন না, তাহলে আপনার কিন্তু দাম থাকবে না, তাই না? সব কিছু দিতে নাই, দেখবেন আপনি যদি সস্তায় সব কিছু দিয়ে দেন তাহলে দেখবেন আপনার দাম থাকবে না। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা যদি প্রেম করেন তাহলে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। যতদিন পর্যন্ত আপনি দুইজনের মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ততদিন পর্যন্ত আপনার প্রেম খাঁটি, আপনার প্রেম কি পবিত্র, প্রেম কি খাঁটি। আর যতই দূরত্ব বজায় রাখবেন আর যতই কাছে কাছাকাছি লাইগে যাবেন, ওই দিন থেকেই দেখবেন আপনার প্রেম ব্রেকআপ, অর্থাৎ তখনই আপনি টেনশনে থাকবেন কখন আপনার ব্রেকআপটা হবে, এই ধান্দায় থাকবেন। তাহলে আমি কি সব কিছু যদি এখান ফ্রি ক্লাসে দিয়ে দিই তাহলে পেইড বেজে স্টুডেন্টরা কি বলবে, স্যার ফ্রি ক্লাসে তো সব কিছু পেয়ে যাচ্ছি, নাসির স্যারকে যদি ফ্রিতে পাই তার টাকা দিয়ে কেনার কি দরকার। ওকে, তাহলে আমি কিন্তু আর পড়াবো না। এখন কি আসবে জানেন, ইংরেজির জাদুকর, যে হাজারো ক্রাশ, কাদের ক্রাশ আপনারাই জানেন, সে আর কেউ নয় আমাদের সবার প্রিয় স্যার সাইদুল স্যার। তিনি এখন কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করে দেবেন। স্যার জি স্যার, আমাকে ডাকতেছে, সাইদুল স্যারকে ডাকতেছে, জানেন। আচ্ছা প্রিয় ভাই বোন, আজকে টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক মানে হচ্ছে কতটুকু ডিগ্রি দিলে যে আমি এটাকে পরিপূর্ণভাবে আপনাদেরকে এক্সপ্রেস করতে পারবো অথবা আমার ফিলিংসটা বোঝাইতে পারবো আমি বুঝতেছি না, তবে আমি আবার বলছি অনেক গুরুত্বপূর্ণ। সো এখনও যারা আমরা টেয়ার করি নাই সবাই একটু শেয়ার করে দিই, কারণ আজকে কিন্তু অনেক ভেবন যুক্ত হয়ে গিয়েছেন কিন্তু শেয়ার কিন্তু আসলে সবাই করেন নাই। সো সবাই একটু কষ্ট করে আমার সাথে রাগ না করে কষ্ট করে গো একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার, এবং সবাই একটু রিয়াকশন ইউজ করেন, লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট যেমন চাই দেন কিন্তু রিয়াকশন ইউজ করেন। এই টপিকটা মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখেন একটা বিষয় আমি বলি, বলতে আবার ভয়ও লাগতেছে কারণ সত্য বললে হচ্ছে ভাত নাই। আচ্ছা তবু সত্য বলছি, সেটা হচ্ছে এই টপিকটা হচ্ছে এসএসসিতে এই টপিক থেকে 5 মার্ক থাকে। আচ্ছা এখান থেকে হচ্ছে এইচএসসি বলতে ইন্টার আর কি, এখানেও 5 মার্ক থাকে। এবং এই টপিক থেকে আপনার প্রিয় ভাই বোন আমার, আমি কি বলবো, মানে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, সব জায়গায় প্রশ্ন আসে। এটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিবন্ধনের জন্য, কারণ নিবন্ধনে বিগত 10 বছরে এখান থেকে প্রশ্ন আসছে 128টা। আপনি যদি 10কে 128 দিয়ে ভাগ দেন 12.8 হয়, অর্থাৎ এভারেজ 12-13টা এখান থেকে প্রশ্ন আসছে।
আসলে কমপ্লেক্স সেন্টেন্স বলতে কোনো নির্দিষ্ট একটা জিনিস না, এখানে হচ্ছে আসলে গ্রামারের অনেকগুলো জিনিসের কম্বিনেশন। এখানে হচ্ছে থার্ড কন্ডিশনাল আছে, এখানে হচ্ছে আপনার সিন্সের ব্যবহার আছে, এখানে বিফোর আফটারের ব্যবহার আছে, পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটেন্সের ব্যবহার আছে, আনলেস আনটিলের ব্যবহার আছে, মানে অনেকগুলো জিনিস মিলে হচ্ছে আপনার কমপ্লিটিং সেন্টেন্স। এই জন্য এখান থেকে অনেক হিউজ মার্ক থাকে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এমন না যে এটা একটা টপিক, যদি একটা টপিক হইতো এক টপিক থেকে সাধারণত 2টা 3টা বা 4টার বেশি প্রশ্ন আসে না, কিন্তু যেহেতু এটা আসলে অনেকগুলো টপিকের কম্বিনেশন, এই জন্য এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো আপনারা দেখতেই পাচ্ছেন বা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে গড়ে 12.8 মানে অ্যারাউন্ড 13টার মতো করে প্রশ্ন আসে প্রতি বছর, অর্থাৎ ইংলিশে প্রায় নিবন্ধনে আসেই 25টা, এর মধ্যে এখান থেকেই অ্যারাউন্ড 12-13টা প্রশ্ন থাকে প্রতি বছর। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। সো আমি আবার বলছি, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, যারা এখন শেয়ার টেয়ার করি না একটু শেয়ার করে ডান লিখে দেই আর ক্লাসটা উপভোগ করতে থাকি, এবং আপনার খুব ভালো লাগবে। আমার মনে হবে আল্লাহ এত সহজ কেন, এটা সবাই একটু ফিল করবেন যে এত সহজ কেন, একটু একটু পর পর খালি বলবেন এত সহজ কেন। ও আবার একটা কথা বলে রাখি, দেখেন এই ক্লাসটা করে আপনার মানে পরীক্ষায় যদি আসে আর কি, এখান থেকে আমি আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আপনার মার্ক মিস হবে না, আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে চান, অনেকে আছে যে ভাইয়া আপনাদের ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাদের জন্য ভাই বুদ্ধি শিখাই দিই, জব মেডিসিন পেজটাতে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো শুরু হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। ইভেন আগের যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস কিন্তু পেয়ে যাবেন সিরিয়াল ইনশাআল্লাহ। আচ্ছা, কমপ্লিটিভ সেন্টেন্সের সবচেয়ে বড় যে রুলস বা সবচেয়ে মানে কি বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভাই এটা এমন কোনো বছর নাই যেটা দিয়ে এটা মানে যেটা দিয়ে প্রশ্ন আসে না। প্রতি বছর আপনি নিবন্ধন বলেন অথবা অন্যান্য চাকরি পরীক্ষা কোনো না কোনো পরীক্ষায় ইট ইজ টাইম অথবা ইট ইজ আইটেম দিয়ে প্রশ্ন থাকবেই। তো এটার জাস্ট 2টা রুলস রয়েছে, একটা হচ্ছে ইট ইজ আইটেমের পরে যদি আপনার হচ্ছে সাবজেক্ট না থাকে, বা ইট ইজ আইটেমের পরে যদি 2 থাকে, কি থাকে ভাইয়া 2 থাকে, সেক্ষেত্রে অবশ্যই B1 হবে, কারণ আমরা জানি 2 এর পরে B1 হয়, 2 এর পরে কি হয় B1 হয়। তাহলে ইট ইজ হাই টাইম টু গো, ইট ইজ হাই টাইম টু ইট, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পর অলওয়েজ কি হয় ভাইয়া 2টা ব্যাপার, একটা হচ্ছে 2 হয়, 2 থাকলে অবশ্যই B1 হবে, কি হবে অপশন আমরা খুঁজবো কোন অপশনে কি আছে B1 আছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে ভাইয়া B2 হবে। তাহলে 2 থাকলে হবে B1 আর সাবজেক্ট থাকলে হবে B2। B2 মানে হচ্ছে পাস্ট টেন্স আর কি। তো আমরা একটু দেখি আসলে কেমনে প্রশ্ন পরীক্ষায় আসে। এই যে 16তম নিবন্ধনে আসছে প্রিয় ভাই বোন আমার, 16তম নিবন্ধন পরীক্ষাটা খুব বেশি দিন আগের না, একদম রিসেন্ট পরীক্ষা, কারণ সর্বশেষ পরীক্ষা ছিল আমাদের 17তম নিবন্ধন পরীক্ষা। করোনার কারণে 2 বছর বন্ধ ছিল, 2 বছর কোনো পরীক্ষা হয় নাই, নাইলে এতদিনে হচ্ছে আমরা প্রায় 20তম নিবন্ধন পরীক্ষা দিতে পারতাম। তো যাই হোক, 2019 সালের কাহিনী, 19-এর পরে সর্বশেষ পরীক্ষা হয়েছিল 2022 সালে, যেটা ছিল 17তম নিবন্ধন। যাই হোক, কি আসছে দেখেন কেমনে আসছে, ইট ইজ টাইম টু আসছে। তাহলে আমাদের কাজ কি ছিল ভাইয়া, যদি আমরা ইট ইজ টাইমের পরে 2 পাই, আমাদের কাজ হচ্ছে অপশন থেকে খুঁজে বের করবো কি বেস ফ্রম, কোন অপশনে বেস ফ্রম আছে, যেটাতে বেস ফ্রম আছে সেটাই আনসার। একটু খেয়াল করে দেখেন, এখানে বেস ফ্রম নাই কাটা, এখানে বেস ফ্রম নাই কাটা, এখানে বেস ফ্রম নাই কাটা, একটা অপশনে B1 আছে বা বেস ফ্রম আছে, আনসার হবে এ, আনসার হবে কি ভাইয়া এ। এবং ইট ইজ হাই টাইম এরপর 2 দিয়ে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, প্রচুর প্রশ্ন আসে প্রতি বছর আসে, হয় 2 দিয়ে আসবে, না হয় সাবজেক্ট থাকবে, না কি থাকবে সাবজেক্ট থাকবে, যেটাই আসলে কোনো ভয় নাই কোনো ডর নাই। 2 হলে B1 হবে, আর যদি হচ্ছে কি বলে সাবজেক্ট থাকে B2 হবে। একটু যদি কষ্ট করে লিখেন প্রিয় ভাই বোন আমার, দেখেন আপনারা অনেকেই বলেন যে স্যার পড়লে মনে থাকে না, কি করব, আমি বুদ্ধি শিখাই দেই। দেখেন সায়েন্টিফিক্যালি প্রুফ কেউ যদি কোনো কিছু একটা 28 বার পরে বা লিখে, এটা তার আজীবন মনে থাকবে বা এটা লম্বা সময় পর্যন্ত মনে থাকবে। আমরা এখানটাতে 1200 ভাইবোন ক্লাস দেখতেছি, সো 1200 ভাইবোন যদি 1200 বার কমেন্টে লিখেন আর 1200 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, ইট ইজ হাই টাইমের পরে 2 থাকলে B1 হবে, ইট ইজ হাই টাইমের পরে হচ্ছে কি বলে এটাকে সাবজেক্ট থাকলে B2 হবে। এটা যদি 1200 বার আপনার চোখের সামনে দিয়ে যায়, আপনি 1200 বার পড়েন, ইট ইজ হাই টাইমের পরে 2 থাকলে B1 হবে, সাবজেক্ট থাকলে B2 হবে। 1200 বার পড়লে মনে থাকবে না, একটু বলেন প্লিজ। যেখানে 28 বার পড়লে মনে থাকে, সেখানে 1200 বার পড়লে কি মনে থাকবে না থাকবে না বলেন, কলিজায় সেট হয়ে যাবে। এই জন্য সবাই লিখবেন মেহেরবানি করে, আমি আবার বলছি যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে, যারা লিখবেন না হয়তো ভুলে যাবেন। তো আপনার ইচ্ছা, আপনি আমার কথা শুনবেন নাকি শুনবেন না। মাশাআল্লাহ সবাই লিখছেন, খুব ভালো লাগতেছে। আসলে আপনারা যখন কথা শোনেন তখন মনটা আনন্দে ভরে যায়, কারণ যারা কথা শুনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, অনেক ভালো রাখেন। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, কিন্তু একটা পরীক্ষার হলে গেলে টের পাবেন, একদম আমার চেহারা না ধরেন, আমার পরনোটা আপনার সামনে একদম স্পষ্ট ভাসমান হবে, আপনার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। যে আরে এগুলো তো আমাদের ভাই অনেক জোর করে, অনেক চিল্লাচিল্লি করে, বারবার করে চিল্লাচিল্লি করে পড়াইছে। যাই হোক, পরেরটা দেখেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কি থাকে
যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে আমার বি টু হবে। বি টু মানে কি জানো ভাইয়া? পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমরা একটু দেখি কেমনে প্রশ্ন আসে। ইট ইজ হাই টাইম উই, তাহলে উই হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট। তো ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা উই পাই বা সাবজেক্ট পাই, তাহলে আমাদের কাজ কি ভাইয়া? অপশনে খুঁজবো কোথায় বি টু আছে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। একটু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে বি টু নাই কাটা, এখানে বি টু নাই কাটা, এখানে বি টু নাই কাটা, একটা অপশনে বি টু আছে। অপশন ক তে আছে, আনসার হবে ক। ক্লিয়ার কিনা বলেন? ট্রাস্ট মি, আপনি যদি আজকে বইটা খুলেন, মানে হচ্ছে জব সলিউশন নামে যে বইটা রয়েছে আপনাদের কাছে, এটা খুললে দেখবেন এই ইট ইজ এ টাইম এবং ইট ইজ হাই টাইম দিয়ে কতবার আসছে। মানে এই দুইটা দিয়ে মিনিমাম ধরেন 800-1000 বার প্রশ্ন আসছে। যদি আমার কথা সত্য মনে হয় তাও আপনার তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি সত্য মনে না হয় আপনি খুলে দেখতে পারেন। এই পর্যন্ত আমার মনে হয় এটা দিয়ে মানে চাকরি পরীক্ষার ইতিহাসে মিনিমাম 800 থেকে 1000 বার আসছে। এতবার আসছে। কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন, কিছু করার নাই, কারণ এটা প্রচুর আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। দেখেন আমি একটু শেষের দিকে, ক্লাসের শেষের দিকে একটু দেখাবো যে বিগত বছরে এই সেম জিনিসগুলো দিয়ে কতবার প্রশ্ন আসছে। আচ্ছা এই জিনিসটা দিয়েও চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, প্রচুর আসে। মানে আজকের ক্লাসটা হচ্ছে মানে অনেকটা এক দিক থেকে ম্যাজিক্যাল বলতে পারেন, কারণ কোনো না কোনো চাকরি পরীক্ষা আজকের প্রশ্ন থেকে কমন পাবেন ইনশাল্লাহ, মানে পড়ানো থেকে ইনশাল্লাহ। তো দেখেন হোয়াইল হোয়েন দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে, সেটা কোনো না কোনো চাকরি পরীক্ষায়। সো হোয়াইল হোয়েন থাকলে যে ব্যাপারটা ঘটে, এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ যে কোনো এক পাশে পাস্ট কন্টিনিউয়াস থাকবেই। এক পাশে যদি কন্টিনিউয়াস থাকে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আরেক পাশে পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো এক পাশে থাকবে। দেখেন প্রশ্ন কেমনে বানায় পরীক্ষার হলে। দেখেন 14তম কলিং নিবন্ধনে একটা প্রশ্ন কিন্তু আমি নিজের থেকে বানায় দেইনি, কারণ আমি তো বোকা না। আমি বানাই দিলে বলবেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আইবো? মনটাকে মাথা না দিতে বাড়ি মারি যারা এই কথা কয়। তো এই জিনিসগুলো পরীক্ষায় আসে এবং অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। তো যারা গুরুত্ব দিচ্ছেন, বুঝতেছেন, ক্লাস করতেছেন, ট্রাস্ট মি কমন পেয়ে যাবেন। ভালো লাগা কাজ করবে, পরীক্ষায় পারলে চাকরি বাকরি হবে, বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবেন। আর যারা ক্লাস করতেছেন না, ফেসবুকে রিলস দেখতেছেন, ভিডিও দেখতেছেন, ইউটিউব দেখতেছেন, নিজের কপালে নিজে মানে লাথি মারতেছেন আর কি। জাগ্গা। সো মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। একটু খেয়াল করে দেখেন হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস থাকবেই। সো এখানে বি টু আছে বা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে এখানটাতে কি হওয়ার কথা? কন্টিনিউয়াস হওয়ার কথা। আমরা দেখি অপশনে, এখানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, এখানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, এখানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আছে, অপশন ঘতে। আনসার হবে ঘ। ক্লিয়ার কিনা বলেন? এখনো পর্যন্ত অনেক ভাই বোন ক্লাসে নাই, কেন? কারণ আজকে শেয়ার হয় নাই। আমাদের 1400 ভাই বোন ক্লাস দেখতেছি, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 641টা। একটু কষ্ট করে শেয়ার করে দিই। কেন শেয়ার করবেন? কারণ হচ্ছে যারা কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয়, আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন। আর কৃতজ্ঞতা বোধ না থাকলে মানুষ একটা সময় অনেক বড় হইলেও ছিটকে পড়ে। সো আমরা যদি দাঁড়া নাসির স্যার, আমি অথবা আমরা আপনাদের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনি জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ একটা শেয়ার করতে, তাই না বলেন? 1 সেকেন্ড সময় দিয়ে একটা যদি শেয়ার করতে না পারেন, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় অকৃতজ্ঞ এই পৃথিবীতে কি আর কেউ আছে? সো নিশ্চয়ই আমাদের প্রিয় ভাই বোনরা অকৃতজ্ঞ না, সবাই অনেক বেশি কৃতজ্ঞ। সবাই একটু শেয়ার করেন, আমার সাথে রাগ করেন না। কারণ হচ্ছে এই ক্লাসগুলো শেয়ার করে আপনি রেখে দিলে কোনো পরীক্ষার আগে যদি আপনি আমাদের ক্লাসগুলো একটু রিভিশন দিয়ে যান, দেখবেন যে আল্লাহ কিন্তু অনায়াসে পাস মার্ক চলে আসবে ইনশাল্লাহ, কমন পাবেন ইনশাল্লাহ। পরের প্রশ্নটা আমরা দেখি। আনটিল। দেখেন আনটিলের ব্যাপারটা অনেক মজার এবং এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে। আনটিলের আগে পাস্ট টেন্স হবে, মানে পাস্ট টেন্স বলতে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেও কি হবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একটু মজার ব্যাপারটা একটু খেয়াল করে দেখি আমরা কেমনে প্রশ্ন বানাই। 14তম নিবন্ধনে আসছিল হি ওয়েটেড আনটিল দ্য প্লেন, অর্থাৎ এই যে ওয়েটেড কি ভাইয়া? বি টু বা পাস্ট টেন্স। তাহলে আমরা কি বলছিলাম রুলসটা, যে এই পাশেও কি হবে? বি টু বা পাস্ট টেন্স। একটু খেয়াল করে দেখেন বি টু বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা। আনটিল একটা নেগেটিভ শব্দ। কি শব্দ ভাইয়া? নেগেটিভ শব্দ। আনটিল একটা নেগেটিভ শব্দ। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত, দ্য প্লেন মানে যতক্ষণ না বিমানটা উড়েছিল ততক্ষণ সে বিমানবন্দরে অপেক্ষা করেছিল। যখন বিমানটা উড়াল দিয়ে চলে গেছে তখন সে এয়ারপোর্ট থেকে চলে আসছে, কারণ প্রিয়জন তো আর এয়ারপোর্টে নাই। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, তো আনটিল একটা নেগেটিভ ওয়ার্ড। এটার পরে যদি আপনি আবার নেগেটিভ দেন তাহলে এটাকে বলা হবে ডাবল নেগেটিভ এরর। ডাবল নেগেটিভ এরর নাম কি হবে? ডাবল নেগেটিভ এরর। অর্থাৎ আনটিলের পরে কখনোই আপনি নেগেটিভ কোনো ওয়ার্ড দিতে পারবেন না। মানে সহজ কথায় ডু নট, ডিড নট, ডাজ নট, এম নট, আর নট, ইজ নট, কোনো নেগেটিভ কিছু দিতে পারবেন না। কারণ আনটিল নিজেই নেগেটিভ, এটার পরে নেগেটিভ হবে না। যদি দেন আপনি ডিড নট, ডু নট, ডাজ নট এই টাইপের কিছু, তাহলে এই ভুলের নাম হবে ডাবল নেগেটিভ এরর। অর্থাৎ নেগেটিভ শব্দটা দুইবার হয়ে গেল, কারণ আনটিল নিজেও নেগেটিভ। কারণ আনটিল মানে ধরেন ডু নট বা ডিড নট। এখন আবার আপনি কেন এখানে ডিড নট দিন? সেটা কাটা থাকলো কি ভাইয়া? খ। এবং খতে আছে কি ভাইয়া? বি টু। তাহলে আনটিলের আগেও যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরেও কি হবে? পাস্ট ইনডিফিনিট। আনসার হবে কি ভাইয়া? খ।
পরেরটা দেখেন আমি আজকে যে রুলসগুলো দেখাচ্ছি এগুলো থেকেই হচ্ছে আপনার মোটামুটি সব পরীক্ষায় প্রশ্নগুলো আসে। যারা একটু শেষ পর্যন্ত করতে পারবেন বা সবগুলো রুলস জেনে যাবেন, মনে করেন অল্পতে অনেক কিছু জেনে গেলেন। ঠিক আছে ইনশাল্লাহ। সো নো সোনার হেড দেখেন, এই নো সোনার হেড অথবা স্কার্সলি হেড দিয়ে কেমনে প্রশ্ন বানায়, এখানে যে ঝামেলাটা হয় মাথায় রাখবেন নো সোনার হেড থাকলে, হ্যাঁ যদি দেখেন পৃথিবীর যেখানে দেখবেন নো সোনার হেড, নো সোনার হেড, এই নো সোনার হেডের পরে জাস্ট এখানে এইটা হবে না, হ্যাঁ মানে হবে না বলতে আসলে নো সোনার হেড একসাথে, নো সোনার হেড এই তিনটা ওয়ার্ড সবসময় একসাথেই থাকে। এরপরে একটু গ্যাপ দিয়ে এখানে থাকে আপনার হচ্ছে দেন। যাই হোক, মজার পর হচ্ছে নো সোনার হেড থাকলে এটার কানেক্টর হিসেবে, এটা সঙ্গী হিসেবে দেন হয়। তো পরীক্ষা হলে কেমনে প্রশ্ন বানায় জানেন? একটা ব্যাপার হচ্ছে এই যে হেড, এটা কিন্তু একবারই হবে। হেড কিন্তু কোনো বাক্যে দুইবার হয় না, মানে এক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হইলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এই যে হেড পরীক্ষার হলে যেমনি প্রশ্ন বানাবে আর কি, দেখেন কোনো অপশনে দেখবেন হেড আছে এখানে, অর্থাৎ এখানে তো অলরেডি হেড আছে, এখানে আবার কেন হেড দিলেন, মানে হেড কিন্তু দুইবার হবে না, একবার হবে। আবার কোনো অপশনে এখানে দেন, মানে দেখবেন দেন থাকবে না, দেনের পরিবর্তে কি থাকবে, THEN থাকবে, মানে হওয়ার কথা THAN থাকবে কিভাবে অপশনে দেন, সেটাও কাটা। আবার কোনো অপশনে কি করবে জানেন, এখানে থাকার কথা দেন কিন্তু এখানে কানেক্টর হিসেবে দিয়ে দিবে হোয়েন, সো হোয়েন হবে না। তাহলে একটা অপশনে ঠিকঠাক থাকবে, কি থাকবে THAN, আনসার হবে এইটা, অথবা হেড থাকবে না। ব্যাপারটা বুঝছেন কিনা, মানে প্রশ্ন কেমনে বানায় এটা যদি আপনি একবার বুঝতে পারেন, ট্রাস্ট মি, পৃথিবীর যেই প্রশ্ন বানাক, যত কঠিন প্রশ্ন বানাক, বুয়েট বানাক আর চুয়েট বানাক, আপনি পারবেন ইনশাআল্লাহ। সো আমাদের কাজই হচ্ছে প্রশ্ন কেমনে বানায় এটা বুঝতে পারা। এটা যদি আপনি বুঝে যান তাহলে আপনার আর কে আটকায়। সো একটু খেয়াল করে দেখি আমরা কেমনে প্রশ্ন বানায়, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। নো সোনার হেড দ্য থিফ সিন, এই যে হেড প্লাস V3, তার মানে এই পাশে কিন্তু অলরেডি পাস্ট পারফেক্ট হয়ে গেছে, তাহলে এই পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো কেমনে প্রশ্ন বানায় একটু খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম যে এখানে এই নো সোনার হেড থাকলে তার সঙ্গী হিসেবে কি হবে, THAN হবে। এখানে হোয়েন কেন দিলেন, এখানে হোয়েন কেন দিলেন, কেন দিলেন আমার জিদ উঠতেছে প্রচুর, মনে হচ্ছে আরো কাটি, সেখানে হোয়েন হবে না। আচ্ছা, এটা ভুল, কাটা গেল। তারপরে খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম যে এই হেড তো একবার আছে, মানে পাস্ট পারফেক্ট আছে, এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তার মানে হেড পরীক্ষার হলে দুইবার থাকবে, মানে এই প্রশ্নটা একবার বানায় আর কি। এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা। খেয়াল করে দেখেন, এই যে দেখছেন হেডকে দুইবার দিচ্ছে। আরে ভাই হেড তো একবার এখানে আছে, পাস্ট পারফেক্ট এখানে আছে, আপনি তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিবেন, এখানে কেন আবার হেড দিলেন, সেটাও কাটে। আচ্ছা, তারপরে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা হবে দেখেন, এই যে দেখেন রান, রেন, রান, এই যে যেটাতে এ আছে দেখেন, পাস্ট টেন্স লিখতে দেখেন বুদ্ধি শিখাই দিই ভাই, এটা আমি এভাবে মনে রাখছি আর কি। অনেক ভার্বের হচ্ছে আমরা পাস্ট বা পাস্ট ফর্ম কোনটা, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা চিনতে পারি না, বুদ্ধি শিখাই দিই। দেখেন পাস্ট টেন্স বানান করতে মাঝখানে কি থাকে, PAST, এ আছে, তার মানে যেইটার সাথে এ আছে এটা পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম বা B2, আর যেটার শেষে ইউ আছে এটা হচ্ছে V3, এটা কি ভাইয়া V3, আর এটা হচ্ছে কি ভাইয়া V2। আমাদের কিন্তু লাগবে এখানটাতে V2 বা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফ্রম। সেখানে খেয়াল করে দেখেন ইউ আছে, তার মানে এটা কিন্তু V3, এটা কি ভাইয়া V3, সো এটা হবে না, কি হবে ইয়েস। তাহলে কি হবে, দেন হি ran away, no sooner had the thief seen the police than he ran away। পরে সবাই একটু লিখে রেখে নিই, জিনিসগুলো প্রচুর আসে পরীক্ষায়। এই যে as if এবং as though দিয়ে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে, প্রতি বছর। যদি আপনি কোনো বছর মিস হয় যে ভাই এই বছর চাকরি পরীক্ষায় আসে না এটা, আপনি আমাকে শাস্তি দিয়ে, হ্যাঁ চ্যালেঞ্জ করতেছি আমি, ওপেন চ্যালেঞ্জ, as if as though দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে, আর আমাদের স্টুডেন্টরা প্রতি বছরই ভুল করে। সো ভাই শিখাই দিচ্ছি আজকের উপর, জীবনে ভুল হবে না। দেখেন এখানে দুইটা রুলস, একটা হচ্ছে যদি প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রথম অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রথম অংশ যদি থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ব্যাপারটা অনেক মজার, খেয়াল করে দেখেন। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ধরেন কথা B1, তাহলে এই পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কিন্তু B2। আচ্ছা, এই পাশে যদি থাকে B2, তাহলে এই পাশে কি থাকবে বলেন, দেখেন একটা সিরিয়াল আছে কিন্তু দেখেন, অর্থাৎ 1 থাকলে 2 হবে, যদি 2 থাকে 3 হবে, কথা 3 থাকলে 4 হবে, মানে সিরিয়ালে হবে আর কি, 1 2 3 2 3, মানে সিরিয়ালে। ঠিক আছে, তাহলে এই পাশে যদি B1 থাকে, কথা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে হবে B2, তাহলে এই পাশে যদি থাকে B2, তাহলে এই পাশে হবে কি ভাইয়া V3। ব্যাপারটা বুঝছেন কিনা? V3 মানে হচ্ছে ওই যে পাস্ট পারফেক্ট টেন্স আর কি, পাস্ট পারফেক্ট টেন্স মানে ওই যে হেড প্লাস V3। তার মানে আমি আবার বলছি, এই পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। এই পাশে যদি থাকে আপনার V2 বা পাস্ট ইনডিফিনিট, ওই পাশে হবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3। আমরা দেখি কেমন প্রশ্ন বানায়, একটু খেয়াল করে দেখেন, প্রশ্ন দেখলে ভালো লাগবে। হি টক্স অ্যাজ ইফ, তাহলে এই যে টক্স, এটা হচ্ছে B1 বলতে আসলে আমি প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছি আর কি,
এটা তো বি ওয়ান না, এটা প্রেজেন্ট ফর্ম, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এটা ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে হবে বি টু বা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা। এখানে একটা মজার ব্যাপার দেখেন, এখানেও পাস্ট ইনডিফিনিট আছে, এখানেও পাস্ট ইনডিফিনিট আছে। তো কোনটা হবে? জন্মের পর থেকে পরে আসতেছি হি এর পরে ওয়াজ হয়, কিন্তু আজকে এটা ভুল, ওয়াজ হবে না। কেন? একটু লিখে রাখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, শুধু ইফ আই উইশ লিখে রাখেন। এদের পর কখনোই ওয়াজ হয় না, এদের পর কখনোই ওয়াজ হয় না, তিনবার লিখেন। এদের পর সবসময় সাবজেক্ট যাই থাকুক ওয়ার হয়, সবসময় কি হবে? ওয়ার হবে। অর্থাৎ আই থাকলে ওয়ার হবে, ইউ থাকলে ওয়ার হবে, হি থাকলে ওয়ার হবে, দে থাকলে ওয়ার, যাই থাকে এই পৃথিবীতে ওয়ার হবে। তো সবাই লিখে রাখেন। দেখেন পৃথিবী সবকিছু বইয়ে থাকে না, থাকার কথাও না। এজন্য আমি আবার বলছি, একটু লিখে রাখেন, কাজে লাগবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, আই উইশ, আরেকটা আছে উড দ্যাট। এদের পর কখনো কি হয় না প্রিয় ভাই বোন আমার? ওয়াজ হয় না। অলওয়েজ সাবজেক্ট যাই থাকে ওয়ার হবে, কি হবে? ওয়ার হবে। আমি একটা বিষয় খুব কষ্ট পাচ্ছি, রাগ করবেন না। আমাদের 1300 ভাই বোন ক্লাস দেখতেছেন, শেয়ার হয়েছে 901টা, বাকি 400 ভাই কেন শেয়ার করতেছেন না? এরা কারা বলেন? শেয়ার করে দিলে কি হয়? কি হয়? আপনারা শেয়ার করলে আমাদের মোটিভেশন বাড়ে। আল্লাহ, আজকে অনেকগুলো শেয়ার হয়েছে, ক্লাসটা আরো ভালো নিতে মন চায়, তাই না? একটু মোটিভেশন দেওয়ার জন্য হলো শেয়ার করা উচিত। হ্যাঁ, সবাই এখনো যারা শেয়ার করে দিই। আর রিয়েকশন কেন ইউজ করতেছেন না? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার। সো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, আমাদের ক্লাসটাতে একটু লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে ক্লাসের রিচ অনেক বেড়ে যায়। ফেসবুক অটোমেটিক্যালি যারা স্টুডেন্ট তাদের কাছে ক্লাসটা পৌঁছায় দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ, রাগ করেন না প্লিজ। আচ্ছা, পরেরটা দেখি আমরা প্রিয় ভাই বোন আমার। এটাও অনেক মজার। অ্যাজ ইফ, অ্যাজ দো দিয়ে কিন্তু দুইটা। আমি আবার বলছি, কখনো অ্যাজ ইফ দিয়ে প্রশ্ন আসে, কখনো অ্যাজ দো দিয়ে প্রশ্ন আসে। আমি দুইটা দেখা দিচ্ছি, দেখেন। এই যে দেখেন, হি স্পোকস অ্যাজ দো। সেখানে অ্যাজ দো থাকা যেই কথা, অ্যাজ ইফ থাকা কি কথা? একই কথা, কোনো টেনশন নাই। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে কি আছে ভাইয়া? বি টু। কি আছে ভাইয়া? বি টু মানে ওই পাস্ট ইনডিফিনিট। তাহলে এই পাশে কি হবে? বি3 মানে কি জানো ভাইয়া? হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? হেড প্লাস বি3। কি হবে? হেড প্লাস বি3। এখানে হেড প্লাস বি3 নাই কাটা, এখানে হেড প্লাস বি3 নাই কাটা, এখানে হেড প্লাস বি3 নাই কাটা। একটা অপশনে হেড প্লাস বি3 আছে, অপশন সি তে। आंसर হবে সি। এখন বলেন ক্লিয়ার কিনা? এই জন্য বলি যে ভাইয়া ক্লাসগুলো একটু শেয়ার করে রেখে দেন, আপনার আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। কখনো যদি আপনার মনে হয় কোনো একটা চাকরি পরীক্ষার আগে যে সাইদু স্যার ইংলিশ ক্লাসগুলো একটু দেখে যায়, রিভিশন দিয়ে যায়, মানে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিলে আপনি রিভিশন দিয়ে যেতে পারবেন। কিন্তু যদি শেয়ার করা না থাকে তখন মন খারাপ হবে, আফসোস হবে, ইসে রে ক্লাসটা শেয়ার করে রাখলে আজকে দেখতে পারতাম। এই জন্য ক্লাসগুলোতে আপনার টাইমলাইনে পড়াশোনা দিয়ে ভরে রাখেন। ঠিক আছে, ইনশাল্লাহ, পড়াশোনা দিয়ে ভরে রাখেন। গুড, ক্লিয়ার ভাই? জীবনে ভুল হবে, একটু সত্যি করে মন থেকে বলবেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? জীবনে ভুল হবে কোনোদিন? জাস্ট একদম মানে পরিষ্কার করে কিন্তু ভাই বুঝাইলাম। প্রেজেন্ট ইনডিফিনিট মানে V1 থাকলে B2 হবে, মানে একদম সিরিয়ালে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? জীবনে ভুল হবে কোনোদিন? অসাধারণ ক্লাস। মুখে মানুষেরা মুখে বলে অসাধারণ ক্লাস। একটু ভালো না। আমার ক্লাস একদম পচা। যদি ভালোই লাগতো তাহলে মানুষেরা শেয়ার করতো। মানুষেরা তো খারাপ। পাগলিরা একটু শেয়ার করে দে না পাগলিরা। সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, মজার একটা ব্যাপার দেখেন, এই সিন্সের যে ব্যাপারটা, এইটাও কিন্তু সেম কাহিনী প্রিয় ভাই বোন আমার। এক পাশে যদি থাকে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, আরেক পাশে পাস্ট ইনডিফিনিট। এক পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে পাস্ট পারফেক্ট। আবার সহজ করে আগের মতো আগেরটা একটু স্মরণ করি। এই যে B1 থাকলে B1 না, আমরা কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলতেছি। B1 মানে ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হবে ভাইয়া? B2 হবে। এই পাশে যদি থাকে B2 মানে পাস্ট ইনডিফিনিট, এই পাশে হবে B3। কিন্তু একা বসে না, B2 একলা বসে, এটা একলা বসে, কিন্তু V3 কখনো একা বসে না, তার সাথে একটা সঙ্গী লাগে। কি লাগে? সঙ্গী লাগে, মানে হেড প্লাস B3। আমরা একটু প্রশ্নটা দেখি কেমন প্রশ্ন বানায়। আমি একটা প্রশ্ন বানাই দিইনি, সবগুলো কিন্তু বিগত বছরে আসা। দেখেন, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে এখানে কি আছে ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট বা B1 আছে, তাহলে এখানে কি হবে? B2 হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এখানে B2 নাই মানে কাটা, এখানে B2 নাই মানে কাটা, এখানে B2 নাই মানে কাটা। একটা অপশনে B2 আছে, অপশন B তে আনসার হবে বি। সত্যি করে বলেন, আসলে কঠিন না সহজ? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা? সো আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। হ্যাঁ, ক্লিয়ার? আজকের ক্লাসটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর। আর নিবন্ধনে মোটামুটি 12-13টা প্রশ্ন থাকে শুধু কমপ্লিটিং সেন্টেন্স থেকে। ঠিক আছে, তো কমপ্লিটিং সেন্টেন্সটা যদি একটু ভালো মতো পারেন, নিবন্ধন কিন্তু সবচেয়ে সহজ এবং সুন্দর চাকরি বাংলাদেশে, কারণ 35 বছর বয়স পর্যন্ত এই চাকরিটা
করা যায়, মানে করা যায় বলতে আবেদন করা যায় আর কি। আচ্ছা চলেন সামনে যাই। আসলে আমি প্রত্যেকটা জিনিসের আমি একটু পরিপূর্ণতা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা দুইটা করে উদাহরণ দিয়েছি, খেয়াল করেছেন ভাই? কিন্তু আপনাদেরকে অ্যাজ ডো দুইটা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি এবং সিন্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট দেখাইছি, এবং এখন হচ্ছে আপনাদেরকে যে পাস্ট ইনডিফিনিট দিয়ে আসলে সেটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। হেড প্লাস V3, এই দেখেন, ইয়েস দেখছেন, এই যে পাস্ট টেন্স, মানে এটা দুইভাবেই পরীক্ষায় আসে। কখনো এখানটাতে আপনার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কখনো পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে B2 আছে, তাহলে এখানে কি হবে ভাইয়া? V3। আর V3 কখনো একলা বসে না, তার সাথে কি লাগে ভাইয়া? সঙ্গী লাগে। B3 মানে হেড প্লাস V3, এখানে হেড প্লাস V3 নেই কাটা, এখানে হ্যাঁ কোথায় যেন গেল, হেড প্লাস V3 নাই মানে কাটা, এখানে হেড প্লাস V3 নাই কাটা, এই যে একটা অপশন হেড প্লাস V3 আছে, অপশন সি, বি তে আনসার হবে বি। এই জিনিসগুলো প্রচুর আসে। যারা পড়াশোনা করেন, রেগুলার চাকরি পরীক্ষা দেন, তারা হয়তো বুঝতে পারবেন যে ভাইয়া আসে কিনা। হ্যাঁ, যারা চাকরি পরীক্ষা দেন একটু ভাইকে জানান তো, এগুলো কি পরীক্ষায় কমন পাইছেন? সত্যি করে বললেন তো, এগুলো কি পরীক্ষায় আসে? রেগুলার আসে, দেখবেন এগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে। এইভাবে কোনো স্যার বুঝাই নাই তাই মনে থাকে না, এখন ভুলবো না। হ্যাঁ, আজকের পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। জাস্ট মাথায় রাখবেন B1 B2 B2 B3, 1 2 2 3 এরকম আর কি, ঠিক আছে ইনশাল্লাহ। আজকের ক্লাস হচ্ছে ভাষার প্রাণ। থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, পরেরটা দেখেন। আমি আসলে প্রত্যেকটা টপিক এইভাবে পড়ে, আমাদের বেচেও হয়তো আমাদের ভাই বোনরা জানেন, ভয়েস নারেশন বলে, যত কঠিন টপিক হোক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফ্রম ভার্ব বলে, যত কঠিন টপিক হোক আমি একটু সহজ করে পড়ানোর চেষ্টা করি, কারণ আমি স্টুডেন্ট লাইফ থেকেই একটু ফেসিলিটেড টাইপের ছিলাম, মানে জীবনের প্রত্যেকটা বিষয়কে একটু সহজ করে নিতাম আর কি, এটা কাজে লাগছে। আচ্ছা শোনেন না, মজার ব্যাপার হচ্ছে দেখেন, যদি আপনার এই যে বিফোর এবং আফটার, এটাও প্রচুর আসে। দেখেন আফটার অর্থ কি ভাইয়া? পরে, মানে বিফোর আফটারের রুলসটা আমরা মোটামুটি সবাই জানি, তাও ভাই একটু স্মরণ করাই দিচ্ছি। দেখেন, আপনারা আবার রাগ করিয়েন না। দেখেন আফটার অর্থ পরে, তাহলে আফটার পরে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3, জাস্ট এটা মাথায় রাখবেন। পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3। আর শুরুতে হবে, প্রথমে কি হবে ভাইয়া? B2, অর্থাৎ আফটার অর্থ পরে, আফটার পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, আর অন্য পাশে পাস্ট ইনডিফিনিট। আবার দেখেন বিফোর অর্থ কি ভাইয়া? আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে। বিফোরের আগে কি হবে ভাইয়া? পাস্ট পারফেক্ট হবে। বিফোরের আগে কি হবে ভাইয়া? পাস্ট পারফেক্ট হবে, পরে হবে পাস্ট ইনডিফিনিট। একটু দেখেন পরীক্ষা কেমনে প্রশ্ন আসে। এই যে দেখেন, we went to bed after, আমরা বিছানায় গিয়েছিলাম পরে। তাহলে কি বলছিলাম ভাইয়া? আফটার অর্থ কি জানো ভাইয়া? পরে। তাহলে আফটারের পরে কি হবে ভাইয়া? হেড প্লাস V3। আফটার পরে কি হবে? হেড প্লাস V3। দেখেন তো পারেন কিনা? সবাই পারবেন, আমি চ্যালেঞ্জ করতেছি ইনশাআল্লাহ। যারা ক্লাস দেখতেছেন মন দিয়ে শুরু থেকে, সবাই পারবেন। এবং এটাই হচ্ছে আসলে বাস্তবতা, যারা মন দিয়ে ক্লাস করে তাদেরকে আল্লাহ পাক পারার সক্ষমতা বা তৌফিক দান করে। আমাদের অনেক ভাই বোন আছেন আজকে ক্লাসে স্কিপ করেছেন, দূর দরকার নাই, দূর একটু ভিডিও দেখি, একটু ইউটিউব দেখি, দূর একটু রিলস দেখি, দূর করে কিন্তু বোঝা হয়ে যাচ্ছেন। একটু নিজের ফিকির করেন, নিজেকে একটু ভালোবাসেন, বাপ মার দিকে একটু তাকান, ক্লাসগুলো রেগুলার করেন, ঠিক আছে? যাই হোক, তাহলে আফটার অর্থ পরে, আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, মানে পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3। সো এখানে হেড প্লাস V3 নেই কাটা, এখানে হেড প্লাস V3 নেই কাটা, এখানে হেড প্লাস V3 নেই কাটা, একটা অপশন হেড আছে, V3 আছে, হেড আছে, V3 আছে, হেড আছে, V3 আছে, আনসার হবে গ। ক্লিয়ার কিনা? আমি নিবন্ধন পরীক্ষার আগে গত বছর প্রচুর চিল্লাচিল্লি করছিলাম, এবং আলহামদুলিল্লাহ চিল্লাচিল্লি কাজে লাগছে। আমাদের প্রিয় ভাই বোনরা নিবন্ধনে ইংলিশে 25-এর মধ্যে 24 পাইছে, ঠিক আছে? 25-এর মধ্যে কত পাইছে? ইংলিশে 24 পাইছে। এবার টার্গেট হচ্ছে 25-এ 25। এবার ইংলিশে 25-এ 25 পাবেন ইনশাআল্লাহ, যারা রেগুলার ক্লাস করবেন। লাইফে প্রথম দেখলাম এত সহজ করে কেউ ক্লাস করাতে পারে। থ্যাংক ইউ সো মাচ তাকরিমা তুলিকা, আল্লাহ অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক। আসলে আপনাদের এই মোটিভেশনগুলো, আপনাদের এই অনুপ্রেরণাগুলোই হচ্ছে আমাদের ক্লাসের প্রাণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরেরটা দেখেন, কই গেল? ওহো, মজার একটা জিনিস, এটা দিয়ে হচ্ছে মিনিমাম 2-3টা প্রশ্ন আসবে। দেখেন, এই যে দেখেন মজার জিনিস, এই যে দেখেন কয়টা ওয়ার্ড আছে এখানে? উড ইউ মাইন্ড? একটু লিখেন প্লিজ, ট্রাস্ট মি, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে, কারণ এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ। মানে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা। লিখে রাখেন, উড ইউ মাইন্ড, সাথে আমি একটা যোগ করে দিচ্ছি, ডু নট মাইন্ড। উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প। আমি আবার বলছি, উড ইউ মাইন্ড, সবাই লিখেন, ডু নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প। কয়টা হলো? 1 2 3 4 5 6টা হয়েছে। এই 6টা পরীক্ষায় আসবে না, 6টা পরীক্ষা আসবে না, 6টা পরীক্ষা আসছে অলরেডি। এই 6টাই পরীক্ষা আসছে, এবং এই 6টা আবার আসবে ইনশাআল্লাহ। প্রমাণ চলেন, প্রমাণ দেখি, প্রমাণ চলেন। ও ভালো কথা, এইগুলার পরে কি করতে হবে? পৃথিবীর যেখানে দেখবেন এই ওয়ার্ডগুলো আছে, জাস্ট এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে আইএনজি খুঁজবেন। পৃথিবীর যেখানে দেখবেন এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরে কি খুঁজবেন?
ভার্বের সাথে আইএনজি খুঁজবেন, আর কোনো কাম নেই। বাস যে অপশনে দেখবেন ভার্বের সাথে আইএনজি আছে ওটাই আনসার। এই দেখেন কেমনে প্রশ্ন বানায়। উড ইউ মাইন্ড, তাহলে কমন পড়ে গেছে এক নাম্বারটাই। তাহলে উড ইউ মাইন্ডের পরে যেখানে আমরা পাবো উড ইউ মাইন্ড, তার আমরা খুঁজবো কি ভাইয়া, ভার্বের সাথে আইএনজি। সেখানে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, এখানে ভার্বের সাথে আইএনজি নেই কাটা। তো বলা হচ্ছে তুমি আমাকে এক কাপ চা দিলে কিছু মনে করবা কি? তুমি আমাকে এক কাপ চা দিলে উড ইউ মাইন্ড ড্যাশ মি গিভিং মানে আ কাপ অফ টি, অর্থাৎ তুমি আমাকে এক কাপ চা দিলে কিছু মনে করবা কি? তো দেওয়া ইংরেজি কি বলেন তো? আমরা সবাই জানি দেওয়া ইংরেজি ভাইয়া গিভ, দেওয়া ইংরেজি কি ভাইয়া গিভ। তো এটা হবে না, আনসার হবে কি ভাইয়া এ, উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দিলে তুমি কিছু মনে করবা কি, অথবা মেহেরবানি করে আমাকে এক কাপ চা দিবেন কি? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? তাহলে পৃথিবীর যেখানে এই ওয়ার্ডগুলো পাবেন একটু লিখে রাখেন সবাই, পৃথিবীর যেখানে এই ওয়ার্ডগুলো পাবেন এরপরে ভার্বের সাথে আইএনজি খুঁজবেন। চলেন আমরা সামনে যাই, চলেন আমরা সামনে যাই। এই যে দেখেন এটা আসছে 11তম নিবন্ধনে 2014 সালে। খেয়াল করে দেখেন, পৃথিবীর যেখানে পাবেন উড ইউ মাইন্ড, জাস্ট তার সাথে কি খুঁজবেন ভাইয়া, অপশনে খুঁজবেন এর সাথে কোথায় কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। এখানে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, এখানে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, এখানে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, একটা অপশনে ভার্বের সাথে আইএনজি আছে। আনসার হবে ডি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, দরজাটা সরি জানালাটা খুললে কিছু মনে করবেন কি, অথবা দয়া করে জানালাটা খুলবেন কি। জাস্ট ভদ্রতা অথবা বিনয় প্রকাশ করার জন্য এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়, মানে এভাবে ব্যবহৃত হয়, এই এক্সপ্রেশনটা ব্যবহৃত হয়। ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? জীবনে কোনোদিন ভুল হবে? চলেন আরো সামনে যাই, আরো সামনে যাই। এই যে মজার একটা জিনিস দেখেন, এটা প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর আসে। লিস্ট থাকলে কি হয়, শুড হয়। লিস্ট থাকলে কি হয়, শুড হয়। একটু দেখেন কেমনে প্রশ্ন বানায়। ওয়াক ফাস্ট লিস্ট মানে দ্রুত হাঁটো যাতে, তাহলে যেখানে দেখবেন লিস্ট তারপরে কি হবে, শুড। অপশনে কি খুঁজবেন, শুড। এখানে শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, একটা অপশন শুড আছে। আনসার হবে ডি। এই জিনিসগুলোই আসে, এই যে আমি বানাই দিচ্ছি না, আপনি ভাবছেন স্যার আপনি বানাই দিচ্ছেন এই জন্য এত সহজ। না পাগলা, আমি বানাই নাই রে পাগলা, এগুলা পরীক্ষা আসার প্রশ্ন, এবং এগুলাই আসে এবং এগুলোই আবার আসবে, কারণ নতুন করে বানানোর কিছু নাই। আপনারা যদি ভাবেন যে স্যার পরীক্ষায় কঠিন জিনিস আসবে বা কঠিন জিনিস স্যাররা মনে হয় পরীক্ষার আগে মঙ্গল গ্রহে গিয়ে কঠিন জিনিস বানায় নিয়ে আসবে, ব্যাপারটা এমন না। এই জিনিসগুলো আসে বেসিক, যদি আপনি বুঝতে পারেন তাহলে যেমনি প্রশ্ন আসুক আপনি পারবেন। আচ্ছা, আমাদের একজন ভাই লিখছে, আলহামদুলিল্লাহ প্রিয় স্যারগণ, আপনাদের ফ্রি ক্লাসে অনেক দেখেছি, কিন্তু সম্ভবত আপনাদের ওখানে যারা ভর্তি হয়েছে শুধু তাদেরই নাম বলা হয়ে থাকে। এটা কোনো কথা? নাম কি আমরা আমাদের যারা ভর্তি, আমাদের ভর্তি কিন্তু স্টুডেন্ট সব ব্যাচ মিলিয়ে প্রায় 17,000 মানুষের নাম কি আমাদের মনে আছে এখন? আমাদের প্রাইমারি ব্যাচে 8,000 প্লাস স্টুডেন্ট। আচ্ছা, আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের নাম নাকি আমরা পড়ে শোনাই? ভাইয়া ব্যাপারটা এমন না, আপনি ভুল বুঝবেন না। ভর্তিকৃত এত মানুষের নাম কি মনে থাকে এখন? হ্যাঁ, অবশ্যই যারা রেগুলার ক্লাস করে তাদের নামটা মনে থাকে, কিন্তু যারা শেয়ার করে সবার নামই পড়া হয়, মানে চোখে যাদেরকে পড়ে, শুধু ভর্তিকৃত স্টুডেন্টদের নাম পড়া হয়, ব্যাপারটা কিন্তু এমন না, বুঝছেন? আপনি ভুল বুঝবেন না প্লিজ। আচ্ছা, চলেন সামনে যাই, আমরা একটু সামনে যাই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আচ্ছা, কিছু বিগত বছর একটু প্রশ্ন দেখাই যেগুলো দিয়ে এটা প্রচুর আসছে। দেখেন, উড ইউ মাইন্ড, আচ্ছা এই দেখছেন জাস্ট সেম জিনিসগুলো দিয়ে প্রশ্ন বানায়। 16তম নিবন্ধনের প্রশ্ন সেম জিনিস খেয়াল করছে, দেখছেন? তখন ছিল ব্রিঙ্গিং, মানে কেমনে বুঝাই আমি আপনাদেরকে, তখন একটা অপশন ছিল ব্রিঙ্গিং, আটাতে গিভিং প্রশ্ন বানাইছে, এখন আবার 4টাতে গিভিং, মানে দেখছেন? তাহলে পৃথিবীর যেখানে দেখবেন উড ইউ মাইন্ড খুঁজবেন ভার্বের সাথে আইএনজি, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, একটা অপশন ভার্বের সাথে আইএনজি আছে, এটাই আনসার। প্রশ্নগুলো এভাবে বানায়, এই জিনিসগুলোই আবার আসছে। উড ইউ মাইন্ড, আচ্ছা তাহলে টু ওপেন, টু ওপেনিং এগুলো হবে না, কি হবে? ওপেনিং হবে। তারপরে দেখেন নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য, আচ্ছা একটু খেয়াল করে দেখছেন তখন কিভাবে প্রশ্নটা বানাইছিল আর এখন কেমনে প্রশ্ন বানাইছে। তখন ছিল রান, এখন দিচ্ছে রানস। যাই হোক, পৃথিবীর যেখানে দেখবো আমরা নো সোনার হ্যাড, আমরা কি খুঁজবো প্রিয় ভাই বোন আমার? একটা অপশনে থাকবে দেন, মানে দেন থাকবে, আর হচ্ছে বিটু থাকবে। সেখানে দেন নাই কাটা, এখানে দুইবার হেড কেন দিলেন, এটা কাটা, এখানে বিটু নাই কাটা, একটা অপশনে বিটু আছে, কেমন প্রশ্নগুলো বানায়। তারপর দেখেন স্লো এন্ড স্টাডি। আচ্ছা, স্লো এন্ড স্টাডি বলতে আসলে বোঝায় কচ্ছপ। স্লো এন্ড স্টাডি বলতে বোঝায় কাকে ভাইয়া? কচ্ছপকে। আর কচ্ছপ কয়টা প্রাণী বলেন তো? কচ্ছপ কয়টা প্রাণী? একটা প্রাণী। কচ্ছপ কয়টা প্রাণী? একটা প্রাণী। তো আমরা প্রায় এই প্রশ্নটা ভুল করি, মনে হয় আল্লাহ স্লো একজন, স্টাডি একজন, দুইজন, কিন্তু না, এখানে দুইজন না, এখানে একজন। স্লো এন্ড স্টাডি বলতে আসলে বোঝায় কচ্ছপকে। কচ্ছপ কয়টা প্রাণী? একটা প্রাণী। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্বের সাথে অলওয়েজ কি থাকে? এস থাকে। ঈদের সাথে এস আছে, ওয়াদের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, তার মানে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। সো এখানে দেখেন এটা সিঙ্গুলার না, এটা এস না, এখানে এটা সিঙ্গুলার না, এস না, এটা সিঙ্গুলার না, এস না, এই যে এস আছে, এটাই সিঙ্গুলার। জাস্ট প্রশ্ন আসলে এভাবেই বানায়। আমরা জাস্ট একবার যদি বুঝতে পারি যে কেমনে প্রশ্ন বানায়, তাইলে আর আপনারা কি আটকায়?
পরেরটা দেখি ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এই যে দেখছেন লিস্ট থাকলে কি হবে, শুড হয়, এখানে শুড নাই, এখানে শুড নাই, এখানে শুড নাই, শুড আছে একটা অপশনে, এটাই আনসার। হি টক্স অ্যাজ ইফ, তাহলে এই দেখেন এই যে এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা বি1, তাহলে এখানে কি লাগবে ভাই, বি2 লাগবে, কি লাগবে বি2। সো এখানে খেয়াল করে দেখেন বি2 নাই কাটা, এখানে বি2 নাই কাটা। আর মজার ব্যাপার হচ্ছে অবশ্যই যদি ইয়ে থাকে আপনার অ্যাজ ইফ অ্যাজ দো এদের পরে কখনোই ওয়াজ হয় না, অফকোর্স কি হবে, ওয়ার হবে। সেভাবে আসলে প্রশ্নগুলা বানায়। সো আমরা যদি একবার বুঝতে পারি যে আসলে কেমন প্রশ্নগুলা বানায়, তাহলে কোনোদিন আমাদের কাট খেতে পারবো না ইনশাআল্লাহ। সো যাই হোক, কমপ্লিট সেন্টেন্স থেকে যেই 13টা বা 14টা রুলস পড়াইলাম, যদি পরীক্ষা এসে দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে কম পড়ে গেছে, এবং এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। নন ক্যাডার বলেন, তারপরে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, হাবি জাবি যত বলেন, ভার্সিটি এডমিশন, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা, বলেন দ্রুত বলেন, আমরা পারবো কিনা, পারবো ইনশাল্লাহ, পারবো, গুড। আচ্ছা, আসলে দেখেন মজার পর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এভাবেই কিন্তু আসলে আমরা আমাদের পেইড বেচে পড়িয়ে থাকি। আপনারা কি বলে হয়তো দেখেছেন আমাদের ক্লাসগুলো, এবং দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আসলে আমরা কেমনে পড়াই। প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে আমরা পেইড বেচে ধরে ধরে পড়াই, এবং আমাদের পেইড বেচে কিন্তু একদম প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়ানো হয়, একদম বেসিক থেকে পড়ানো হয়, একদম বেসিক থেকে পড়ানো হয়। মানে হচ্ছে ধরেন নাউন, প্রোনাউন, ভার্ব, তারপর হচ্ছে কি বলে কারক, সমাস, সন্ধি, যাই বলেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম বেসিক থেকে সিলেবাস কমপ্লিট করানো হয়। আর আমাদের এমসিকিউগুলা বা প্রশ্ন সলভগুলো, এগুলো হচ্ছে আপনাদের জন্য গিফট অথবা বোনাস, ঠিক আছে, অথবা পুরস্কার, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু পেইড বেচে কিন্তু আসলে আমাদের একদম বেসিক থেকে পড়ানো হয়। যারা আমাদের পেইড বেচে উঠে যাচ্ছেন একটু জানাবেন আমাদের ক্লাসগুলো আসলে কতটা অ্যামেজিং হয়, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, আমাদের কিন্তু নিবন্ধনের একদম নতুন কোর্সে বলতে চলতেছে। আমি আবার বলি, নিবন্ধনে পাস করা পৃথিবীর সবচেয়ে সহজ, কারণ 140 পাইলে পাস। আপনি আমার ইংলিশে 24-25 পাবেন অনায়াস ইনশাল্লাহ। ইংলিশে যদি 24-25 পান, বাকি আরো 3টা সাবজেক্ট আছে, বাংলা আছে, ম্যাথ আছে, জিকে আছে, 3টা মিলা ফোনটা পাবেন না, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো বাকি 3টা সাবজেক্টে যদি আপনি 10-10ও পান, কথার কথা 10-10-10ও যদি পান, তাও তো 30। আপনি ইংলিশে 24 পান, তা আপনার কত হয়ে যায়, 54 হয়ে যায়, আপনার তো 40 পাইলে পাস। তো নিবন্ধনে পাস করা পৃথিবীর সবচেয়ে সহজ। তো যাই হোক, আমাদের নিবন্ধনের একদম নতুন কোর্সে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। নিবন্ধন কোর্সে ইংলিশ ক্লাস সম্ভবত 2টা হয়েছে মাত্র। তো আপনারা চাইলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। এই কোর্সে কিন্তু প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে, এবং 100 নম্বরের নিবন্ধন পরীক্ষার কমনোপযোগী মডেল টেস্ট নেওয়া হবে। ইভেন প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আপনি চাকরি, টিউশনে অথবা অন্য কোনো কারণে যদি লাইভ ক্লাস করতে না পারেন, যে কোনো সময় আপনি কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা গ্যারান্টি দিয়ে থাকি যে ইনশাল্লাহ কেউ যদি পাস না করেন, আমাদের ক্লাস করে অথবা কোর্স করে বা আমাদের হাইলাইটস পড়ে বা আমাদের কথা ঠিকমতো আমাদের ডিরেকশন অনুযায়ী পড়াশোনা করে যদি পাস না করেন, আমরা কোর্স ফি ফেরত দিব, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এই কোর্সে আমরা আপনাকে প্রাইমারি মানে নিবন্ধনের বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞানের 4টা বিষয়ের কিন্তু আপনাদেরকে পূর্ণাঙ্গ হাইলাইটস প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমাদের নিবন্ধন কোর্সে আমরা হাইলাইট দিব, এবং আমাদের প্রাইমারি কোর্সে তো আমরা অলরেডি হাইলাইটস আপনাদেরকে দিচ্ছি। ইভেন বিসিএস এও আমরা হচ্ছে 10টা বিষয় লেকচার সিরিজ দিব, এবং 10 থেকে 20 গ্রেড যে কোর্স রয়েছে সেটারও কিন্তু আমরা আপনাদেরকে হাইলাইটস দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা ভর্তি হতে চান নিবন্ধনের সিলেবাস অনুযায়ী এবং একেবারে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথের ফুল কোর্সে, তারা হচ্ছে এই নাম্বারে নগদ, বিকাশ বা রকেটে টাকা সেন্ড মানি করবেন। মাত্র কত টাকা প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি মাত্র 1620 টাকা সেন্ড মানি করবেন। 1620 টাকা সেন্ড মানি করে হচ্ছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এটাতে কিন্তু কেউ টাকা পাঠাবেন না, কারণ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে টাকা পাঠাইলে কিন্তু আপনার টাকা হাওয়া হয়ে যাবে। সো এটাতে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন বা হাই লিখবেন যে স্যার আমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেন। এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য কোর্সে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের নতুন কোর্স সমূহ কি বলেন? আমাদের প্রাইমারি স্পেশাল নতুন কোর্স রয়েছে। ইভেন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের জন্য 0 থেকে 46 বিসিএস, ইভেন হচ্ছে 10 থেকে 20 গ্রেড বা 11 থেকে 20 গ্রেড। এবং এই কোর্সগুলোতে কিন্তু আপনারা অনায়াসে ভর্তি হতে পারবেন অল্প ফিতে, মাত্র অল্প ফিতে। আমাদের প্রাইমারি কিন্তু এই 1500 টাকার পরিবর্তে আমরা 1420 টাকার একটা অফার দিয়েছি। মাত্র 1420 টাকায় প্রাইমারি পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে পারবেন। ইভেন নিবন্ধনের কোর্সে ভর্তি হইতে পারবেন মাত্র 1620 টাকায়। আর 46তম ব্যাচের ফিটাও আমরা আপনাদেরকে 2850 টাকা করে দিলাম, যাতে করে সহজেই কোর্সে ভর্তি হতে পারেন। এবং আমাদের 10 থেকে 20 গ্রেডের যে কোর্স রয়েছে, 10 থেকে 20 গ্রেড, এটাতে ভর্তি হতে পারবেন মাত্র 1620 টাকা। এটাও কিন্তু একদম প্রিলি প্লাস রিটেন। তো যারা ভর্তি হতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, নিচের নাম্বারে অর্থাৎ এই দুইটা নাম্বারে 01939964623 এবং 07672657558 এই নাম্বারে নগদ, বিকাশ বা রকেটে টাকা সেন্ড মানি করে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট হাই লিখবেন। হাই লিখলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবে ইনশাআল্লাহ। দেখেন, একটা বিষয় আমি আবেগের সাথে আপনাদেরকে অনেকবার বলেছি, আমি আবার বলছি,
আমার সামর্থ্য থাকলে আমি আপনাদেরকে জোর করে ধরে বাইন্দা এই কোর্সগুলোতে ভর্তি করে দিতাম। কেন? কারণ মাত্র 1500 টাকা, 1400 টাকা অথবা 1200 টাকায় বা কি বলে মানে 2850 টাকায় এত সুন্দর কোর্স, হ্যাঁ, যেখানে পরিপূর্ণ সিলেবাস শেষ করানো হবে। এরপর যদি আমরা কোর্স না করি তাহলে নিশ্চয়ই হচ্ছে আমাদের বোকামি হবে। আর বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার কারণে আফসোস করতে হয়, বরং এমন কোনো কাজ করা উচিত যেটার কারণে জীবনে আনন্দ বয়ে আসে। ঠিক আছে না ইনশাল্লাহ? তো প্রিয় ভাই বোন আমার, যাদের সময় আছে, সুযোগ আছে, তারা অবশ্যই কোর্সটা করে রাখেন। তাহলে আশা করি উপকৃত হবেন এবং আপনি সেরা শিক্ষকদের সাথে সেরা একটা প্রিপারেশন নিতে পারবেন। আমি আবার বলছি, বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের বা ফোর্থ ইয়ারের ভাই বোন রয়েছে, প্রিয় ভাই বোন আমার, তোমরা তড়িগড়ি করে ভর্তি হয়ে যাও। কেন প্রিয় ভাই বোন আমার? কারণ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে অনার্স কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করে অথবা বুড়া হয়ে পড়তে আসে। সো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে যারা প্রিপারেশন নেয় তাদের কিন্তু প্রথমবারে বিসিএস হয়ে যায়, প্রথমবারে প্রাইমারি নিবন্ধন অথবা ভালো কাস্টমস অথবা ভালো মন্ত্রণালয় জবগুলো হয়ে যায়। কেন? কারণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিলে অনেক লম্বা সময় পাওয়া যায় এবং পড়াশোনা অনেক গুছালো সুন্দর মতো করা যায়। তো যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার রয়েছে, যে কোনো একটা কোর্স, তোমার যেটা স্বপ্ন হয় প্রাইমারি নিবন্ধন, বিসিএস অথবা 10 থেকে 20 গ্রেড, যেটা তোমার স্বপ্ন, সেই কোর্সে ভর্তি হয়ে একবার যদি সিলেবাসটা আমাদের সাথে কমপ্লিট করতে পারো, ট্রাস্ট মি, তোমার উঠতে মন চাইবে, তোমার ভালো লাগা কাজ করবে, তোমার মনটা বড় হবে, তোমার মধ্যে কনফিডেন্স আসবে যে আলহামদুলিল্লাহ আমার সিলেবাস কমপ্লিট, এখন আর আমার কে আটকায়। তো একবার যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তারপর থেকে রিভিশন দিবা, ইচ্ছা মতো ধুমায় পড়বা, দেখবা যে আল্লাহ চায় তো সবার আগে তোমার চাকরি হবে। তো যাই হোক, থাকেন তাহলে সবাই, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইলো। আমি আবার বলছি, এই নাম্বারগুলোতে টাকা পাঠাইলেই কিন্তু আপনারা সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন এবং অফারে কিন্তু ভর্তি হতে পারবেন। সো আমার মনে হয় সবার ভর্তি হয়ে যাওয়া উচিত, সবার একটু মনোযোগের সাথে পড়াশোনা করা উচিত, বাবা মায়ের কথা একটু চিন্তা করা উচিত, নিজের লাইফের কথা একটু চিন্তা করা উচিত। আমাদের এমডি হাসান ভাই বারবার বলছেন ইফের পরে ওয়ার কেন হয়। প্রিয় ভাই আমার, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে রুলস, এই জন্য ইফের পরে ওয়ার হয়, এটা আমাদেরকে মানতে হবে। আমরা যদি এখানে ঘাউরামি করি অথবা বলি কেন হয়, আচ্ছা এটাই নিয়ম ভাইয়া, এটাই রুলস, এই জন্য হয়, হ্যাঁ, এটাই নিয়ম ভাইয়া। ওকে, থাকেন তাহলে প্রিয় ভাই আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।